আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি আমরা শুরু করি, তাহলে আমি রেকর্ডিংটা চালু করে দিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গাণিতিক মডেলিং বা ম্যাথামেটিক্যাল মডেলিং। এটার বইটার নাম আবার এভাবেও বলা হয় যে ম্যাথামেটিক্যাল মডেলিং ইন বায়োলজি। এই সাবজেক্টটা নিয়ে আজকে হচ্ছে প্রথম লেকচার, আজকেই শুরু করতেছি। তো আপনারা এই সাবজেক্টটা পড়ার জন্য যে পাবলিকেশনের বই কিনবেন, আপনি সায়েন্স ভি পাবলিকেশনের যে বইটা রয়েছে ম্যাথামেটিক্যাল মডেলিং, এটাও কিনতে পারেন, অথবা আপনি এই বইটাও কিনতে পারেন, বাংলা ভাষায় গণিত চর্চা গাণিতিক মডেলিং। এই সাবজেক্টটাও যে কোনো একটা সাবজেক্ট কিনলেই হবে, দুটারই এক্সাম্পল নাম্বার পেজ নাম্বার সব কিছু মিল থাকবে। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে আলোচনা করব ম্যাথামেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এই সাবজেক্টটা চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1-এর নাম হলো এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল। আচ্ছা, এবং এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের বরাবর অন্য সাবজেক্টে যে কোনো একটা চ্যাপ্টার শুরু করতে যেভাবে বেসিক আলোচনা জানতে হয় বা বুঝতে হয়, ঠিক একইভাবে এই চ্যাপ্টার আলোচনা করতে গেলে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। এখানে বলা হলো গাণিতিক মডেল। আসলে গাণিতিক মডেলটা কি জিনিস? এখানে গাণিতিক মডেল হলো, দেখেন যে ইতালির গণিতবিদ ও বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, তার একটা বই ছিল দ্য বুক অফ নেচার রিটেন ইন ম্যাথামেটিক্স। তো এই গ্রন্থের মাধ্যমে সর্বপ্রথম গাণিতিক মডেলিংয়ের ধারণা প্রবর্তন করেন। তার মানে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম যে এই যে ম্যাথামেটিক্যাল মডেল, এই বিষয়ে কিন্তু সে ধারণা প্রবর্তন করেন। তিনি এই গ্রন্থে উল্লেখ করেন যে প্রকৃতিতে বিদ্যমান যে কোনো সমস্যার গাণিতিক রূপ প্রদান করা সম্ভব। মানে যে কোনো একটা সমস্যা সেটা গাণিতিকভাবে বা গণিতের মধ্যে ট্রান্সফার করা সম্ভব। তার এই ধারণা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে গণিতবিদ বিজ্ঞানীগণ বাস্তব জীবনে নানাবিধ সমস্যার গাণিতিক রূপ প্রদান করা শুরু করেন। অর্থাৎ প্রথমত এই যে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এই যে ম্যাথামেটিক্যাল মডেলিং সম্পর্কে ধারণা দেন, এবং এই ধারণা থেকে ধীরে ধীরে অর্থাৎ গাণিতিক এই গ্যালিলিও গ্যালিলি এর ধারণার মধ্যে কতটুকু ভুল আছে, কতটুকু সঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অন্য অন্য বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করতে করতে ধীরে ধীরে কী করেন, একের পর এক বৃদ্ধি করতে করতে ম্যাথামেটিক্যাল মডেলিং ইন বায়োলজি সাবজেক্টের কিন্তু রূপ দেন। এদের মধ্যে ম্যালথাস অর্থাৎ বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এর যে হচ্ছে যে ধারণা দিয়েছেন, সেখানে দেখলাম যে কি ভুল আছে না আছে, এটা ম্যালথাস আরেকটু কি করেন, প্রবর্ধন করেন, একটু বাড়িয়ে আরেকটু আলোচনা করেন। তারপর ভালহাস, তারপর স্মিথ, লটকা, ভলতেরা, ক্যারম্যাক, ম্যাকেন্দ্রিক, তারপর ক্রাগোস, তারপর হচ্ছে নোবেল, কার্ল, হল, এন্ড্রু, অ্যাথে, জিংস, মেরডি, ডেমস, আস্টন, লোমাস, এভাবে এক একজন বিজ্ঞানী কি আটকিন, তারপর হচ্ছে সিলিং ওয়ার্থ ইত্যাদি ইত্যাদি, এরা কি করেন ধীরে ধীরে এর রূপরেখাটা দেন। এবং পরীক্ষায় কিন্তু এই গাণিতিক মডেল কাকে বলে এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা আমার হচ্ছে অনেক সালে কিন্তু আসছিল। আমি যদি একটু দেখাই দিই, বই থেকেই দেখাই দিচ্ছি, সমস্যা নাই, যে এইটা কিন্তু পরীক্ষায় আসে, ক বিভাগে 1 নম্বরের জন্য পরীক্ষায় আসে। এই জন্য আমরা সংখ্যাটা একটু মুখস্থ করে নিব। দেখেন গাণিতিক মডেল কি 2015, 17, 21 সালে আসছিল। বলা হচ্ছে একটি অন্তরক সমীকরণ যা কোনো ভৌত পদ্ধতিকে বর্ণনা করে তাকে ওই পদ্ধতির গাণিতিক মডেল বলে। তাহলে একটা অন্তরক সমীকরণ কিন্তু থাকবে, এবং যা ভৌত পদ্ধতিকে কি করবে, বর্ণনা করে, তাকে ওই পদ্ধতির গাণিতিক মডেল বলা হচ্ছে। এবং গাণিতিক মডেলে আরও নানানভাবে সংজ্ঞা দেওয়া যায়, এবং অন্যভাবে বলা যায় যে গাণিতিক ভাষা ও ধারণার সাহায্যে কোনো ভৌত প্রক্রিয়ার বর্ণনাই হলো গাণিতিক মডেল, ইত্যাদি ইত্যাদি। তো এরপরে দেখেন বিভিন্ন প্রকার গাণিতিক মডেল থাকে, বিভিন্ন প্রকার, যেমন হচ্ছে রৈখিক বা যোগাশ্রয়ী ও অরৈখিক বা অযোগাশ্রয়ী মডেল। এরপর হচ্ছে নির্ণয়ধর্মী ও সম্ভাবনাধর্মী মডেল, স্থিতিশীল ও গতিশীল মডেল। তো এগুলো আমি হচ্ছে পড়ে দিচ্ছি না, আপনারা এগুলো নিজেরাই পড়ে নিলেই কিন্তু হবে। ঠিক আছে, এগুলো আসলে পড়ার কিছুই নাই। এরপরে আপনার আরও কিছু মডেল আছে, যেমন বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন মডেল, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপরে দেখেন এটা পরীক্ষায় কিন্তু আসে যে গাণিতিক মডেলিংয়ের মূলনীতিগুলো লিখো। এটা 2008 সাল, 2018 সাল, 20 সাল এবং 22 সালেও চলে আসছে। তো এটা আপনাদের একটু পড়ে নিতে হবে। তো এগুলো আপনারা নিজেরাই পড়ে নেবেন যে গাণিতিক মডেলের মাধ্যমে একটি বাস্তব সমস্যাকে গাণিতিক রূপ প্রদান করা
যায়। একটা গাণিতিক মডেলের মাধ্যমে কি একটা বাস্তব কোনো একটা সমস্যা, সেই সমস্যাটাকে গণিতের ভাষায় কি করা যাবে, রূপান্তর করা যাবে। বাস্তব জীবনে নানাবিধ সমস্যার গাণিতিক ব্যাখ্যা প্রদান করা যায়। তারপর কোনো পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সমস্যাটির অনুকূল সমাধান জানতে সহায়তা করে, ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে একটি আদর্শ গাণিতিক মডেল গঠনের যে ধাপ, সেই ধাপগুলো এটা আপনার হচ্ছে 14, 16, 22 সালে আসছিল, অর্থাৎ গত বছরে আসছে। আমাদের জন্য তো এগুলো লাগতেছে না, তবে এগুলো আমরা পড়ে নেব আর কি। একটু রিডিং পড়ে নিলে আপনার বেসিক হচ্ছে যে ধারণা, সেগুলো আরও হচ্ছে ভালো হবে আর কি, স্ট্রং হবে। তো এরপর আমাদের পড়তে হবে, দেখেন, সূচকীয় বৃদ্ধি বা অবিচ্ছিন্ন বৃদ্ধি মডেল বা ম্যালথাসের মডেল। ঠিক আছে, এগুলোর সাহায্যে কিন্তু পরবর্তীতে আমরা অঙ্কগুলো করব। তো আমি একটু যদি দেখাই দিই, তাহলে এখান থেকে কিন্তু আমি দেখাই দিলাম হচ্ছে গাণিতিক যে মডেল, সেই জিনিসটা আমরা আলোচনা করলাম এতক্ষণ। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গাণিতিক মডেল, এইগুলো আমরা দেখলাম। গাণিতিক মডেলের যে মূল নীতি সেটাও দেখলাম, এবং একটি আদর্শ গাণিতিক মডেলের যে ধাপ থাকে সেই ধাপগুলো কিন্তু আমি একটু আগে বই থেকে দেখাই দিলাম। তো এখন আমরা দেখব সূচকীয় বৃদ্ধি বা ম্যালথাসের মডেল। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এই যে ম্যালথাস, আচ্ছা, এই এর যে ঐতিহাসিক পটভূমি যদি বলি, যে সূচকীয় বৃদ্ধি বা ম্যালথাসের মডেলের, তো এর ঐতিহাসিক পটভূমিটা হলো যে বিশিষ্ট ব্রিটিশ সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও জনসংখ্যাবিদ থমাস রবার্ট ম্যালথাস কি করেন, 1978 সালে তার প্রকাশিত একটা বইয়ের নাম হলো অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে এই অভিমত উল্লেখ করেন যে অনিয়ন্ত্রিত জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এটি গাণিতিক হারে বর্ধনশীল জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সম্পদকে অতি দ্রুত নিঃশেষিত করে। ফলে অতি দ্রুত জনসংখ্যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং জনসংখ্যা দুর্ভিক্ষ এবং প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ যদি আপনার জনসংখ্যা বাড়তে থাকে, খাদ্য সংখ্যা কমতে থাকে, তাহলে কি মানুষ খাদ্যের অভাবে মারা যাবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞানী যে ম্যালথাস, সে এই ঘটনাগুলো আলোচনা করে। এবং এই ঘটনার যে মূল যে কথা বা মূল যে আলোচনা, সেটা হলো যে জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র চলমান বা বর্তমান জনসংখ্যার সমানুপাতিক ধারণা থেকে থমাস রবার্ট ম্যালথাস মডেলটি প্রতিষ্ঠা করেন। এই মডেলটা দুইভাবে গাণিতিকভাবে মানে হচ্ছে যে এটা বর্ণনা করা যায়। আমরা দুইভাবেই শিখব। একটু খেয়াল করেন যে আমরা প্রথমত ধরে নিলাম যে টি সময়ে কোনো অঞ্চলের এক প্রজাতির জনসংখ্যা এন অফ টি। এখানে এন হলো জনসংখ্যা আর এন অফ টি বলতে কত সময় ধরে। সাপোজ ধরেন এন অফ এখানে 10 যদি থাকে তাহলে 10 বছর, আবার ধরেন এখানে এন অফ যদি 5 থাকে তাহলে 5 বছর, অথবা এটা উল্লেখ করা থাকবে যে কত বছর। তার মানে টিটা হলো সময়। এখানে টি সময়ে কোনো অঞ্চলের এক প্রজাতির জনসংখ্যা, এক প্রজাতি, আপনি মানুষের ক্ষেত্রে বা গরু ছাগলের ক্ষেত্রে যে কোনো একটা প্রজাতি, আপনি তো একসাথে সবগুলো প্রজাতি আলোচনা করতে পারবেন না, এজন্য এক প্রজাতির আমরা জনসংখ্যা নিয়ে কথা বলতেছি, সেটা হলো এন অফ টি। তাহলে ম্যালথাসের যে ধারণা অনুসারে আমরা লিখতে পারি, তিনি যে ধারণা দেন সেখান থেকে যে জনসংখ্যা পরিবর্তনের হার, দেখেন জনসংখ্যা আমরা হার বলতে জানি সময় দিয়ে ভাগ, তাহলে এখানে জনসংখ্যা পরিবর্তনের হার হলে জনসংখ্যাকে সময় দিয়ে ভাগ করতে হবে। এখানে ডি বলতে ক্ষুদ্রাতি ক্ষুদ্রের বেলায় আলোচনা করা হচ্ছে। এখানে ডি এন অফ টি, তার মানে কি এনটা হলো জনসংখ্যা আর তাকে সময় দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে ডি এন অফ টি ভাগ টি ডিটি হলো জনসংখ্যা পরিবর্তনের হার। এবং প্রশ্নে বলা হয়েছে যে জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র, মানে এর যে মূল কথা, ম্যালথাসের মডেলের যে মূল কথা, সেখানে বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র চলমান বা বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। তাহলে এটা কার সমানুপাতিক হবে? এই যে জনসংখ্যার এন অফ টি, টি সময়ে জনসংখ্যা এন অফ টি তার সমানুপাতিক হবে। তাহলে জনসংখ্যা পরিবর্তনের হারটা কার সমানুপাতিক হবে? এটা বর্তমান যে জনসংখ্যা তার সমানুপাতিক। তাহলে এন অফ টি বা টি সময়ের জনসংখ্যা তার সমানুপাতিক, এন অফ টি এর সমানুপাতিক। এই জিনিসটা আমাদের একটু লিখতে হবে। এরপর দেখেন অধিকতর সরলভাবে, আমরা যদি একটু সরলভাবে চিন্তা করি, জাস্ট এখানে টিটাকে বাদ দিয়ে লিখবো যে ডিএন ভাগ ডিটি সমানুপাতিক হলো এন। এই যে ডিএন ভাগ ডিটি সমানুপাতিক এন। এখন ডিএন ভাগ ডিটি আমরা জানি সমানুপাতিক উঠে গেলে একটা সমান বসে, তার সাথে একটা ধ্রুবক বসবে। তাহলে এই সমানুপাতিকের জন্য আমি সমান আর একটা ধ্রুবক আর নিলাম, সেই আরটা এখানে লিখে দিছি।
আচ্ছা, আর তার সাথে n, তাহলে যেখানে আর একটি সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখন আদি অবস্থায় কোনো একটা জনসংখ্যা তো আর একবারে অসীম হবে না, বা কোনো একটা শুরু থাকবে তারপরে তো শেষ হবে। তাহলে আমরা ধরে নিলাম আদি অবস্থায়, তাহলে আদিতে কি যখন সময় গণনা শুরু তখন সময়টা আপনার জিরোতে থাকবে, তাহলে টি সমান জিরো, তখন জনসংখ্যা কি হবে আমাদের দেখেন টি সময়ের জনসংখ্যা ছিল এন অফ টি, তাহলে এখন টির মান যদি জিরো হয় তাহলে জিরো সমান এন অফ কি হবে, জিরো হবে। তাহলে এই যে টি সমান জিরো তখন জনসংখ্যা এন অফ জিরো, টি এর জায়গায় জিরো বসলো সমান এন নট, তার মানে যখন টি সমান জিরো তখন জনসংখ্যাও থাকবে শূন্যতে, অর্থাৎ এন নট এন জিরো। তাহলে আমরা পাই কি পাই, ডিএন ভাগ ডিডি সমান আর এন যখন এন অফ জিরো তখন হচ্ছে এন নট, অর্থাৎ সময় যখন আদিতে বা সময় গণনা যখন শুরুতে সময়ের মান যখন জিরো তখন জনসংখ্যা এন নট থাকবে, অর্থাৎ আদিতে থাকবে, এন জিরোতে থাকবে। এই যে আমরা এখানে একটা সমীকরণ পাইলাম, এটা কিন্তু এই যে ডিটি আছে বা ডিএন ভাগ ডিডি, এখানে ডিডি আছে মানে কি, এটা একটা অন্তরক সমীকরণ, এবং এই সমীকরণটার নাম হলো ম্যালথাসের মডেলের গাণিতিক রূপ বা ম্যালথাসের মডেলের সমীকরণ। তো এই জিনিসগুলো কি বুঝছেন? কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন। আচ্ছা, এটা অন্যভাবেও প্রমাণ করা যায়, একটু যদি খেয়াল করেন অন্যভাবে, যে ধরি টি সময়ে কোনো এলাকার একক প্রজাতির জনসংখ্যা এন অফ টি, তাহলে জনসংখ্যা পরিবর্তনের হারটা কি, এই যে জনসংখ্যা তাকে সময় দিয়ে ভাগ, ক্ষুদ্রাতি ক্ষুদ্রের বেলায় ডিএন ভাগ ডিটি সমান কতজন জন্মগ্রহণ করতেছে এবং কতজন মারা যাচ্ছে। তাহলে যতজন জন্মগ্রহণ করতেছে সেখান থেকে মৃত্যুর সংখ্যাটা আমরা বাদ দিতে পারি, তাহলে তো কতজন জনসংখ্যা বর্তমান থাকবে সেটা আমরা জানতে পারবো। এবং এখানে স্থানান্তর যদি এর সাথে যোগ করতে হবে স্থানান্তর কি, দেখা গেল কোনো এক জায়গা থেকে, যেমন আমি আছি জয়পুরহাটে, আমার বাড়ি কিন্তু রংপুরে, তাহলে রংপুর থেকে কি জয়পুরহাটে এসে জয়পুরহাটে জনসংখ্যা হয়েছি, তাহলে কি স্থানান্তরের ফলেও জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি হয়। এবং জয়পুরহাট থেকে দেখা গেল যে ঢাকায় 500 জন লোক গেল, তাহলে সে ঢাকার মধ্যে কিন্তু স্থানান্তর হইলো জয়পুরহাট থেকে ঢাকা, তাহলে ঢাকায় 500 জন জনসংখ্যা বৃদ্ধি পাইলো, কিন্তু জয়পুরহাটে কি হলো 500 জন কমলো। তো এই হলো বিষয় যে ডিএন ভাগ ডিডি, জনসংখ্যা পরিবর্তনের হার ডিএন ভাগ ডিডি সমান কতজন জন্মগ্রহণ করলো কতজন মারা গেল এবং তার সাথে যোগ করতে হবে স্থানান্তর। তাহলে জন্মগ্রহণ এবং মাইনাস হলো মৃত্যুর সংখ্যা, তার সাথে যোগ করতে হবে কতজন স্থানান্তরিত হয়েছে। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। ইহা জনসংখ্যার একটি সংরক্ষণশীল বা সংরক্ষণ সমীকরণ। এটা সরলতম মডেলে কোনো স্থানান্তর নেই, অর্থাৎ আরেকটা মডেল আছে সরলতম মডেল, এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে, যেমন লজিস্টিক মডেল, তারপর সরলতম মডেল, তারপর হচ্ছে আপনার যেমন এই ম্যালথাসের মডেল আমরা আলোচনা করতেছি, হারভেস্টিং মডেল, সিমফিদের মডেল, অনেক মডেল আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা মডেল যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা জানবো। তো এখানে সরলতম মডেলে কোনো স্থানান্তর নেই বলে বিবেচনা করা হয়। তাহলে জন্ম ও মৃত্যুর সংখ্যা জনসংখ্যা এন অফ টি এর সমানুপাতিক, এন অফ টি এর সমানুপাতিক। তাহলে এই যে এক হতে পাই ডিএন ভাগ ডিডি সমান, এখানে জন্ম তার মানে কি বার্থডে, যেমন আমরা বলি এই জন্মের ইংরেজি কি বার্থ, তাহলে এই যে বিএন অর্থাৎ কতজন জনসংখ্যা জন্মগ্রহণ করলো, এন তে জনসংখ্যা বোঝাচ্ছে, বিতে কতজন জন্মগ্রহণ করলো বার্থ, ঠিক আছে, বার্থডে যেমন সেটা, এর সাথে মাইনাস করতে হবে কতজন মারা গেল ডেড, ডিএন, এন জনসংখ্যা ডিএন, ঠিক আছে, অর্থাৎ কতজন মারা গেল, এটাকে আর স্থানান্তর যেহেতু তার মানে শূন্য, তাহলে এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, যেখানে বি এবং ডি একটা হলো ধ্রুবক সংখ্যা বা ধনাত্মক ধ্রুবক। তাহলে ডিএন ভাগ ডিডি সমান আমরা কি পাচ্ছি, দুইটা থেকে এন কমন নেওয়া যায়, এন কমন নিলে হবে বি মাইনাস ডি। তাহলে আমার ডিএন ভাগ ডিডি সমান আমরা বি মাইনাস ডিটাকে যদি সি লিখি তাহলে এই যে সি এন, আচ্ছা, যেখানে সি সমান হলো বি মাইনাস ডি একটি ধ্রুবক যা জনসংখ্যার মাথাপিছু বৃদ্ধি হার সূচিত করে, ঠিক আছে। তাহলে এখানে সি একটা কি ধ্রুবক যা জনসংখ্যার মাথাপিছু বৃদ্ধি হার সূচিত করে, আর এখানে বি এবং ডিও ধ্রুবক, তাহলে ধ্রুবক সমান ধ্রুবক আমরা লিখতে পারি। এখন আদি অবস্থায় টি সমান 0, তাহলে কি এন অফ 0 সমান এন নট। আদি অবস্থায় যখন সময় গণনা শুরু তখন জনসংখ্যা কি এন অফ 0, টি এর মানটা 0 হবে। আচ্ছা, তাহলে সমান আমাদের এন নট হলে আমরা কি বলছি ডিএন ভাগ ডিডি সমান সিএন, যেখানে এন অফ 0 সমান এন নট, অর্থাৎ আদিতে জনসংখ্যা এন নটে থাকবে। একই সমীকরণ আমরা দুই ক্ষেত্রেই পাচ্ছি, ইহা অন্তরক সমীকরণ হিসেবে ম্যালথাসের গাণিতিক মডেল। তো এই কি বোঝা গেল? হ্যাঁ, বুঝছি আবেশ ভাই। আচ্ছা, এখন এরপরে দেখেন আমরা পরে যাই,
এরপর হচ্ছে ভারহাস্ট লজিস্টিক মডেল, এটা একটু আলোচনা করে নেই। তো এই ভারহাস্ট লজিস্টিক মডেল যেটা, এটাকে কিন্তু আবার অন্য নামেও বলা হয়, খালি শুধুমাত্র লজিস্টিক মডেলও বলা হয়, আবার ভারহাস্ট মডেলও বলা হয়। তো এই ভারহাস্ট লজিস্টিক মডেল, এটা যে ঐতিহাসিক পটভূমি সেটা হলো যে পিয়ের ফ্রাঁসোয়া ভেরুস্টি ছিলেন একজন ফরাসি গণিতবিদ। তো একজন ফরাসি গণিতবিদ এই মডেলটা কি করেন, আলোচনা করেন বা এই মডেলটা সম্পর্কে ধারণা দেন। সংখ্যাতত্ত্বের উপর তার বিশেষ পাণ্ডিত্য ছিল। 1845 সালে প্রকাশিত তার এক গবেষণাপত্রে তিনি ম্যালথাসের মডেলের বিরোধিতা করেন এবং লজিস্টিক সমীকরণ নামে একটি জনসংখ্যা সমীকরণের অবতারণ করেন। তিনি দেখান যে ম্যালথাসের সমীকরণের অসীমায়িতা পরিবেশের সহন ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই যে ভারহাস্ট লজিস্টিক মডেলের যে মূল কথা সেটা হলো যে সীমিত জীবন ধারণ সামগ্রীযুক্ত পরিবেশে জনসংখ্যা প্রাথমিক অবস্থায় ম্যালথাসের নিয়ম অনুসারে বৃদ্ধি পেলেও দীর্ঘ সময় বিবেচনা করলে জনসংখ্যা ম্যালথাসের মডেলের ন্যায় সূচকীয় হারে বৃদ্ধি পেতে পারে না, কারণ খাদ্য অথবা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অন্য কোনো সামগ্রিকের জন্য তারা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে। অর্থাৎ সূচকীয় হারে শুধু জনসংখ্যাই বাড়বে এমনটা হতে পারবে না, কারণ জনসংখ্যা বাড়লে খাদ্য প্রয়োজন আছে, তাহলে খাদ্যের উৎপাদনও বাড়াতে হবে। আর যদি শুধুমাত্র জনসংখ্যাই বৃদ্ধি পায় আর খাদ্য বৃদ্ধি না পায় তাহলে খাদ্যের অভাবে কিন্তু মানুষ মারা যাবে। কাজেই ম্যালথাসের যে মডেল সেটা কি বাস্তবে রূপ দেওয়া সম্ভব না, এই ইত্যাদি ইত্যাদি সে আলোচনা করেন। তো এখন আমাদের যে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো ভারহাস্ট লজিস্টিক মডেলের যে গাণিতিক সমীকরণ বা গাণিতিকভাবে কি বলছে সেটা কিন্তু জানতে হবে। তাহলে এই যে মডেলের যে সমীকরণ দেখেন, এক প্রজাতির জনসংখ্যার গতি প্রকৃতির জন্য ভারহাস্ট লজিস্টিক মডেলটি হলো এই জিনিসটা। অর্থাৎ ম্যালথাসের যে মডেলটা ছিল আমরা একটু যদি লিখে দিই, ডিএন ভাগ ডিডি সমান শুধু ছিল আর এন, অথবা আর এনটাকে আবার আমরা সিএন দ্বারাও লিখতাম আর কি, সিএন আর এন অথবা সিএন। আমি যদি একটু দেখাই দিই, এই যে সিএন, ডিএন ভাগ ডিডি সমান সিএন, আপনি সি এর জায়গায় যে কোনো একটা ধ্রুবক সংখ্যা লিখতে পারবেন। আচ্ছা, তাহলে এখন এই ম্যালথাসের মডেলের সাথে লজিস্টিক মডেলে অতিরিক্ত আছে দেখেন 1 মাইনাস এন ভাগ কে, 1 মাইনাস এন ভাগ কে। তাহলে আমরা এইভাবে একটু মনে রাখবো। তাহলে ডিএন ভাগ ডিডি সমান আর এন, এইটা ছিল আমাদের ম্যালথাসের মডেল বা ম্যালথাসের মডেল থেকে আমরা জানি। এর সাথে লজিস্টিক মডেলে অতিরিক্ত অ্যাড হইলো কি 1 মাইনাস এন ভাগ কে, এটা কি দিলাম 1 নং সমীকরণ। এখন এখানে এন বলতে কি, কে বলতে কি, 1 মাইনাস এন ভাগ কে, এগুলো কি নির্দেশ করে সেগুলো একটু লিখতে হবে। তাহলে যেখানে এন সমান হলো এন অফ টি সমান কোনো নির্দিষ্ট টি সময়ে জনসংখ্যা, এটা হলো নির্দিষ্ট, এই যে এন অফ টি আমি প্রথমেই বলছিলাম যে এন অফ যদি এখানে 5 থাকে তাহলে 5 বছরের জনসংখ্যা নির্দেশ করতেছে। এন অফ টি বলতে টি সময়ের জনসংখ্যা নির্দেশ করতেছে, অর্থাৎ টি বলতে সময় নির্দেশ করবে। আর এখানে আর এবং কে যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো হলো ধনাত্মক ধ্রুবক। এখানে আর ইন্টু 1 মাইনাস এন ভাগ কে হলো মাথা পিছু জনসংখ্যা বৃদ্ধির হার, মাথা পিছু জনসংখ্যা কতজন করে বৃদ্ধি পাচ্ছে সেটা। আর কে হলো পরিবেশের সহন ক্ষমতা। তো ইত্যাদি ইত্যাদি দেখেন, এই জিনিসটা শুধু বর্ণনাটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো আরও অসংখ্য মডেল রয়েছে যা আমরা বই থেকে একটু দেখে নিয়ে আর কি, যা একটু রিডিং পড়ে নিলেন আর কি, তাহলে আপনার আরও বেসিক বিষয়গুলো স্ট্রং হবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে যেগুলো ম্যাথ পরীক্ষায় আসে সেগুলো একটু দেখি, সমাধানকৃত সমস্যা বলি। তো আমরা প্রথমে 1 নং, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলোও কিন্তু পরীক্ষায় আসবে এবং এগুলো থেকে অঙ্কগুলো করতে হবে। তাহলে সমস্যা নাম্বার যেটা 1 সেটা দেখেন যে জনসংখ্যা বৃদ্ধির জন্য ম্যালথাস মডেল ও লজিস্টিক মডেল বর্ণনা করো। তার মানে কি শুধু বর্ণনা কিন্তু করার কথা বলছে। তো ম্যালথাস মডেলটা আমরা বর্ণনা করব, তার সাথে ওই মডেলটা সমাধানও করবো। এখানে একটা জিনিস বেশি আছে, অর্থাৎ আপনি চাইলে শুধু বর্ণনাও লিখতে পারেন। যেমন আমি যদি বই থেকে দেখাই দিই যে ম্যালথাসের মডেল ও লজিস্টিক মডেল বর্ণনা করো, তাহলে এখানে কিন্তু এই যে বর্ণনা এইটুকু লিখছে, অর্থাৎ ম্যালথাসের মডেলের বর্ণনা। পরের পেজে হলো
লজিস্টিক মডেলের এই যে লজিস্টিক মডেলের বর্ণনা শুধু দেওয়া রয়েছে। তো আপনি চাইলে বর্ণনাটাও করতে পারেন, কিন্তু তুহিন প্রকাশনীর বইয়ে কি করছে, ম্যালথাস মডেলের যে সমাধান সেটাও করে দিচ্ছে। তাহলে আমরা সমাধানটাও একটু দেখে নিব, কারণ পরীক্ষায় যদি সমাধান এই ম্যালথাস মডেল ও লজিস্টিক মডেল বর্ণনা করো, তো বর্ণনা দেওয়ার সাথে সাথে সেটার কিন্তু সমাধানও করে দিচ্ছে। তাহলে আমরা সমাধানটা শিখে রাখবো, কারণ পরীক্ষায় সমাধানটাও আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। যে ধরি টি, এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোই, যে ধরি টি সময়ে কোনো এলাকার একক প্রজাতির জনসংখ্যা এন অফ টি, তাহলে জনসংখ্যা পরিবর্তনের হার কি হবে, ডিএন ভাগ ডিটি সমান জন্ম মাইনাস মৃত্যু প্লাস স্থানান্তর। 1 নম্বর সমীকরণ দিলাম। ইহা জনসংখ্যার একটি সংরক্ষণ সমীকরণ, সরলতম মডেলে কোনো স্থানান্তর নেই এবং জন্ম ও মৃত্যুর হার জনসংখ্যা এন অফ টি এর সমানুপাতিক। 1 নং হতে পাই ডিএন ভাগ ডিটি সমান কি, বিএন মাইনাস ডিএন। এখানে স্থানান্তর নাই যেহেতু, কাজে এর মানটা 0 হবে, 0টা দেওয়ার দরকার নাই, প্লাস 0। তাহলে এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, যেখানে বি আর ডি হলো ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক। এখন ডিএন ভাগ ডিটি, এখান থেকে এন কমন নিলাম, তাহলে বি মাইনাস ডি ইন্টু এন। তাহলে ডিএন ভাগ এই যে এনটা, এটা বাম দিকে এসে ভাগ হইলো, সমান এদিকে কি বি মাইনাস ডি, আর এখানকার এই যে ডিটি সেটা ডান দিকে যা গুণ হইলো। এখন আমরা সমাকলন করে দিব, তাহলে ইন্টিগ্রেশন 1/n ডিএন সমান হলো ইন্টিগ্রেশন বি মাইনাস ডি ডিটি। এখন এটাকে সমাকলন করলে আমরা সূত্র জানি, ইন্টিগ্রেশন 1/x dx সমান হবে ln x। তাহলে এই যে এখানে যেহেতু এক্স এর জায়গায় এন আছে, তাহলে ln n সমান হবে, এখানে বি মাইনাস ডি আমরা শুরুতেই জানছি যে এগুলো হলো ধনাত্মক ধ্রুবক, এই যে বি এবং ডি ধনাত্মক ধ্রুবক, তাহলে ধ্রুবক সংখ্যা তো বাইরে থাকবে। আর ইন্টিগ্রেশন dx সমান কি হয়, x, তাহলে এখানে ইন্টিগ্রেশন যদি dt থাকে তাহলে আমাদের t হবে এই যে t, তারপর হলো প্লাস ln a নিলাম আমরা একটা সমাকলন ধ্রুবক। এখানে ln a হলো সমাকলন ধ্রুবক, কেন, এই যে ln n আছে, তাহলে এখানে আমরা ln আকারেই নিব, যাতে ln গুলো আকারে লিখলে যাতে সহজে ক্যালকুলেশন করা যায়। তো এই পর্যন্ত জিনিসগুলো বুঝছেন? আচ্ছা, এখন এরপরে দেখেন, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন ভাই, কারণ অনেকে দেখি ইউটিউবে এখন কমেন্ট করতেছে যে ভাই আপনি তো শুধু রিডিং পড়ান, বোঝান না, তো এটা খুব খারাপ লাগে, বুঝছেন? আমি বুঝতেছি, সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন শেষে যে লাইনটা ছিল সেটা পরের পেজে উঠাই নিলাম। এখন ln n থাকলো, এইদিকে যে প্লাস ln a, এটা বাম দিকে এসে মাইনাস ln a হইলো, সমান এই দিক b মাইনাস d ইন্টু টি থাকলো। এখন আমরা জানি কি ln a মাইনাস হলো ln b সমান হয় ln, মাইনাসের বেলায় কি ভাগ হয় a ভাগ b, তাহলে এই সূত্র অনুসারে আমরা এখানে ln n মাইনাস ln a কে লিখতে পারি ln n ভাগ a সমান হলো b মাইনাস d ইন্টু টি। এখন দেখেন লনটা যদি সমানের ডান দিকে যায় তাহলে আমরা জানি ই হয়, আর এখানকার ভিত্তিটা পাওয়ার হয়ে যায়। তাহলে এখানে এন ভাগ এ সমান লনটা ডান দিকে গিয়ে ই হইলো, আর এখানে বি মাইনাস ডি ইন্টু টি। এখন এখানে এনটা আবার কি, এন অফ টি, কিন্তু আমরা এখানে দেখছিলাম টি সময়ের একটা নির্দিষ্ট বা একক প্রজাতির জনসংখ্যা এন অফ টি। আচ্ছা, তাহলে এখানে এই যে এন অফ টি, আর এখানে এ যে ভাগ আকারে ছিল সেটা ডান দিকে গিয়ে গুণ হলো এ ই টু দি পাওয়ার এত। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। যখন আদি অবস্থায় অর্থাৎ টি সমান 0, আদি অবস্থায় জনসংখ্যা এন অফ 0 সমান এন নট। এই জিনিসগুলো আমরা কিন্তু আলোচনা করে আসতেছি শুরুর দিক থেকে। তাহলে এখন টি এর মান 0 বসান, তাহলে এন অফ টি মানে 0, এন অফ 0 সমান কি হবে এ ই টু দি পাওয়ার, এখানে টি এর মান 0 হলে পুরাটা 0 হবে, এই যে ই টু দি পাওয়ার 0। তাহলে এন অফ 0 সমান কি পাচ্ছি, ই টু দি পাওয়ার 0 এর মান 1, তার মানে এ পাচ্ছি। এর মানটা 3 নং সমীকরণে বসাবো। তাহলে 3 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট এন অফ টি সমান এর মান কত, এর মান হলো এন অফ 0, তাহলে এই যে এন নট। আচ্ছা, এন অফ 0 আবার কত দেখেন তো, এন অফ 0 সমান আবার এন নট, এই যে এন অফ 0 সমান এন নট, অর্থাৎ আদিতে জনসংখ্যা এন নট, সেই এন নটটা এখানে বসানো হলো, আর তার সাথে ই টু দি পাওয়ার বি মাইনাস ডি ইন্টু টি। ইহা একক প্রজাতির জনসংখ্যা বৃদ্ধির জন্য ম্যালথাসের গাণিতিক মডেল। আমরা সমাধানও করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন ম্যালথাসের মডেলের একটি ত্রুটি হলো, একটা দোষ বা একটা সীমাবদ্ধতা, সেটা হলো এই মডেলে অধীনস্থ জনসংখ্যা অসীমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যা বাস্তব সম্মত নয়, ঠিক আছে। অসীমভাবে যদি শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধি পেতেই থাকে, আসলে এইটা কিন্তু সঠিক হবে না, কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অন্য মানুষের ব্যবহৃত জিনিসপত্র, খাবার দাবার সব কিছু বৃদ্ধি পেতে হবে। তো এটাই আর কি, অধিকাংশ ক্ষেত্রে জনসংখ্যা কর্তৃক ব্যবহার্য উপকরণ সমূহ সীমাবদ্ধ হয়, অর্থাৎ এগুলো বাড়তে থাকে না। তো এই ক্ষেত্রে আপনার ম্যালথাসের যে মডেল সেটা আপনার কি হবে না, যে আপনার সঠিক হয় না আর কি। তো এই কারণে জনসংখ্যা
মায়িতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না। এই ধারণা বশীবর্তী হয়ে পিয়েরে ভারহাস্ট ম্যালথাসের মডেলে কিছুটা সংশোধনী প্রস্তাব করেন, যা ভারহাস্টের মডেল বা লজিস্টিক মডেল হিসেবে পরিচিত। সেই লজিস্টিক মডেলটি হলো, এটাও কিন্তু আমাদের বর্ণনা করতে বলছে, তাহলে আমরা একটু বর্ণনা করে দিব যে ডিএন ভাগ ডিডি সমান আর এন ইন্টু 1 মাইনাস এন ভাগ কে, যেখানে আর কে কি ধনাত্মক ধ্রুবক এবং মডেলটিতে এন সমান এন অফ টি, এন যেটা ব্যবহৃত হয়েছে সেটা এন সমান এন অফ টি। আর এন অফ টি বলতে আমরা বুঝবো কোনো নির্দিষ্ট সময়ে টি একক প্রজাতির জনসংখ্যা, ঠিক আছে। আর এখানে কে যে ব্যবহৃত হয়েছে, কেটা হলো পরিবেশের সহন ক্ষমতা, আর এখানে আর ইন্টু 1 মাইনাস এন ভাগ কে হলো মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধির হার। এটা আমরা শুরুর দিক থেকেই বা আমরা শুরুতেও আলোচনা করছি। প্রশ্নটা এখানেই শেষ। শুরুর থেকে শেষ পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ বুঝছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত দেখলাম আর কি। এখন এরপরে একটু যাই। দেখেন প্রত্যেকটা ম্যাথ আর কি খুব সহজ ম্যাথ, তেমন কোনো কিছু নাই। এবার দেখেন সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার 2-এ বলা হচ্ছে কি, যদি টি সময়ে একক প্রজাতির জনসংখ্যা আকার পি অফ টি, আগে দেখেন টি সময়ে জনসংখ্যা আমার এন অফ টি ছিল, তো এই যে এনটা এটাকে পি আকারে প্রশ্নে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এন আর ধরা যাবে না, জনসংখ্যাটাকে পি ধরতে হবে। এই তাহলে বলা হচ্ছে যদি টি সময়ে একক প্রজাতির জন্য জনসংখ্যার আকার পি অফ টি কড়াকড়িভাবে জনসংখ্যা বৃদ্ধির সূচক সূত্র মেনে চলে, এবং জনসংখ্যা যে বৃদ্ধির সূচক সূত্র সেই সূচক সূত্রটা মেনে যদি চলে, এবং এখানে দুইটা সময় উল্লেখ করে দেওয়া হয়েছে, একটা টি ওয়ান আর একটা টি টু। এই যে টি ওয়ান ও টি টু পৃথক সময়ের জন্য জনসংখ্যা, টি ওয়ানের জন্য জনসংখ্যা হবে পি ওয়ান, টি টু এর জন্য জনসংখ্যা হবে পি টু। সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধির যে হার, সেই আরকে বলা হচ্ছে বৃদ্ধির হার। প্রশ্নে এগুলো সব উল্লেখ করে দেওয়া হয়েছে। আর সমান দেখাতে হবে 1 ভাগ টি টু মাইনাস টি ওয়ান লন পি টু ভাগ পি ওয়ান। এবং যখন টি ওয়ানটা টি টুর থেকে ছোট হবে, আবার কত সময় পরে জনসংখ্যা দ্বিগুণ হবে এই দুটি নির্ণয় করতে হবে। কত সময় পরে, কত সময়, সময় বলতে এখানে টি এর মানটা আমার নির্ণয় করতে হবে। আর এই যেখানে যে জিনিসটা দেখাইছে আর সমান, সেটা দেখাতে হবে। এই হলো বিষয়। এবং এটা 2022 সালে আসছে আর কি, আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, তবু একটু শিখে রাখি। আমরা সমাধানে যাই। আমরা জানি ম্যালথাসের মডেল আমরা কি দেখে আসলাম, ডিএন ভাগ ডিডি সমান বিএন মাইনাস ডিএন। আচ্ছা, এখন আমার প্রশ্নে এন সমান কার কথা বলছে, জনসংখ্যা পি হবে, তাহলে আমরা পি আকারে লিখবো। এই জন্য লিখছি ডিপি ভাগ ডিডি সমান বি পি মাইনাস ডিপি। দেন এন এর জায়গায় শুধু পি বসাই দিচ্ছি। আমরা অরিজিনাল যে ম্যালথাসের মডেল সেটা এটা জানি, কিন্তু প্রশ্নে বলা হয়েছে জনসংখ্যা এন আর ধরা যাবে না, পি ধরতে হবে, তাহলে পি বসাই দিব। তারপরের লাইনে এই দুটো থেকে পি কমন, তাহলে কি বি মাইনাস ডি ইন্টু পি। এখন বি মাইনাস ডিটাকে বি মাইনাস ডি সমান আমরা আর ধরছি, ঠিক আছে, আর পি। এখানে বি ডিও ধ্রুবক, আরও ধ্রুবক। এই হলো বিষয়। যেখানে পি সমান পি অফ টি, কোনো নির্দিষ্ট টি সময়, এটা কিন্তু প্রশ্নে বলাই হয়েছে যে টি সময় একক প্রজাতির জন্য জনসংখ্যার আকার পি অফ টি, তাহলে পি সমান পি অফ টি, এটা কি টি সময় একক প্রজাতির জনসংখ্যা। যেহেতু জনসংখ্যার সূচক ও বৃদ্ধির হার মেনে চলে, প্রশ্নে বলা হয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির হার সূচক সূত্র মেনে চলে। তো যদি মেনে চলে, এই ক্ষেত্রে আমরা বলবো আটটা জিরোর থেকে বড় হবে। যেহেতু এটা সূচক সূত্র মেনে চলতেছে, কাজ এখানে যে আর, সেই আটটা জিরোর থেকে বড় হবে। তাহলে আর সমান আবার কত, বি মাইনাস ডি। এই যে বি মাইনাস ডিও জিরোর থেকে বড় হবে। তাহলে আমরা উভয় পাশে দেখেন বি মাইনাস ডি, এখানে প্লাস ডি করে দিলাম, তাহলে গ্রেটার দেন জিরো প্লাস ডি। তাহলে আমরা কি পাচ্ছি, প্লাস ডি মাইনাস ডি কাটা গেলে বি গ্রেটার দেন ডি পাচ্ছি। তাহলে যে বি গ্রেটার দেন ডি, এই কন্ডিশনটা আমরা পাচ্ছি। পরের পেজে যাই। এখন এক হতে পাই আমরা কি পাই, যে 1 নং সমীকরণে আমাদের ওইটা একটু সমাধান করব আর কি, ইন্টিগ্রেশন করব বা সমাকলন করব, যা যেভাবে সমাকলন করা যায়। তাহলে 1 নং সমীকরণটা আমার এইটা ছিল। এখন এটাকে ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে কি ডিপি অর্থাৎ পি গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে এই যে ডিপি, আর এখানে যে পিটা আছে সেটা বাম দিকে এসে ভাগ, সমানের দিক আর আছে থাকবে, ডিটিটা সমানের ডান দিকে গিয়ে গুণ হয়েছে, তাহলে আর ডিটি। আচ্ছা, এখন উভয় দিকে সমাকলন চিহ্ন আমরা দিয়ে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিপি ভাগ পি, এটা কি হবে, লন পি। সমানের দিক আরটা হলো ধ্রুবক, আর ইন্টিগ্রেশন ডিটি মানে টি প্লাস হলো লন এ, যেখানে লন এ হলো ধ্রুবক বা সমাকলন ধ্রুবক আপনি বলতে পারেন। তাহলে এখানে লন পি থাকলো, আর এই যে প্লাস লন এ, এটা বাম দিকে এসে মাইনাস লন এ হবে। সমানের দিক কি হচ্ছে,
লন ই টু দি পাওয়ার আরটি, অর্থাৎ আমরা লন ই টু দি পাওয়ার আরটি ছিল কিন্তু শুধুমাত্র আরটি, কিন্তু আমরা নিলাম লন ই টু দি পাওয়ার আরটি। কেন? লন ই টু দি ই এর মানটা কিন্তু আমরা জানি 1, লন ই সমান 1 হয়। আচ্ছা, আমরা দেখি এইটাকে ক্যালকুলেশন করে আরটি পাওয়া যায় কিনা। তাহলে আমরা জানি লনের বেলায় যে পাওয়ার সেটাকে সহগ আকারে লেখা যায় আরটি লন ই, আর এখানে আরটি লন ইর মান কত 1, তাহলে আমরা কিন্তু আর টি এই পাচ্ছি। তাহলে এই আরটিটাকে লেখা হয়েছে লন ই টু দি পাওয়ার আরটি। কেন লিখছি? উভয় দিকে লন নিয়ে আসার জন্য বা লন লন কাটা দেওয়ার জন্য। তাহলে এখানে লন এ মাইনাস লন বি কি লেখা যায়? লন এ ভাগ বি, তাহলে এই যে পি ভাগ এ হইল সমানের এই দিক লন যা আছে তাই, উভয় দিকে লন আর লন কাটা দিলে পি ভাগ এ সমান ই টু দি পাওয়ার আরটি। তাহলে আমার এখানে পি সমান আমরা দেখছিলাম যে পি অফ টি, টি সময়ে কোনো এক প্রজাতির জনসংখ্যা, তাহলে পি সমান পি অফ টি লেখা যায়। আর এটা সমান আমরা কি পাচ্ছি? অর্থাৎ পি সমান আমরা কি পাচ্ছি? এখানে যদি আমি আরেকটা লাইন দিই, পি সমান এটা সমানের ডান দিকে গিয়ে গুণ হবে এ ই টু দি পাওয়ার আরটি, আর এখানে পি সমান কি? পি অফ টি লেখা যায়, যেহেতু পিটা টি সময়ের কোনো এক প্রজাতির জনসংখ্যা, তাহলে এখানে পি সমান পি অফ টি সমান এ ই টু দি পাওয়ার আরটি, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন টি এর জায়গায় যদি আমি টি ওয়ান বসাই, তাহলে পি অফ টি ওয়ান সমান এ ই টু দি পাওয়ার আর, টি এর জায়গায় কি হবে? টি ওয়ান, এবং পি অফ টি টু সমান কি হবে? এ ই টু দি পাওয়ার আর টি টু। কেন এখানে টি ওয়ান আর টি টু বসাইলাম? টি সমান টি ওয়ান আর টি টু বসানো হইলো কারণ প্রশ্নে দুইটা সময় উল্লেখ করে দেওয়া হয়েছে, যে টি ওয়ান ও টি টু দুইটা সময় কিন্তু উল্লেখ করে দেয়া রয়েছে। তাহলে এখন দেখেন, অতএব আমরা কি করব? এই যে পি অফ টি টু ভাগ হলো পি অফ টি ওয়ান সমান, তাহলে পি অফ টি টু এর মান কত? এ ই টু দি পাওয়ার আর টি টু, আর ভাগ হবে পি ওয়ান টি টুর মান, তাহলে এ ই টু দি পাওয়ার আর টি ওয়ান। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু জানান তো। হ্যাঁ, বুঝছি। এখন দেখেন পি অফ টি টু, পি অফ টি টু, এই যে এখানে একটু যদি খেয়াল করেন, পি অফ টি ওয়ান সমান লেখা যাবে পি ওয়ান, যেমন পি সমান কি লিখতাম আমরা? পি অফ টি, তাহলে পি ওয়ান সমান আমরা কি লিখবো? পি অফ টি ওয়ান, আবার পি টু সমান কি লিখবো? পি অফ টি টু। এই সহজ জিনিস, তাহলে পি অফ টি টু এর জায়গায় পি টু বসাবো, আর পি অফ টি ওয়ানের জায়গায় পি ওয়ান বসাবো, অত সরলভাবে আমরা লিখবো। সমানের এদিক কি দেখেন, এ আর এ কাটা যায়, উপরে নিচে দুইটা ভিত্তি একই, একটা ভিত্তি নিব। আমরা যদি ভাগের বেলায় পাওয়ারগুলো মাইনাস হয়, তাহলে উপরের পাওয়ারটা থাকবে আর টি টু, নিচের পাওয়ারটা মাইনাস হবে মাইনাস আর টি ওয়ান। এখন উভয় দিকে আমরা লন নিলাম, তাহলে উভয় দিকে কি করা হয়েছে? উভয় দিকে লন নিয়ে আপনি নোট করে দিতে পারেন, টি টু ভাগ পি ওয়ান সমান হলো লন ই টু দি পাওয়ার আছে আর ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এখন লন পি টু ভাগ পি ওয়ান সমান, এই যে লন আর ই এর মান 1, তাহলে এখানে আর একটা লাইন আপনি করতে পারেন। এই জিনিসটা একটু যদি খেয়াল করেন, আমি দেখাই দিচ্ছি, এই জায়গায় একটু লক্ষ্য করেন। আমরা যদি লনের বেলায় যে পাওয়ার সেটাকে সহগ আকারে লেখা যায়, তাহলে লেখা যাবে আর টি টু মাইনাস টি ওয়ান, এখানে লন ই, আর লন এর মান 1, তাহলে আমরা কি লিখবো? আর ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এটার মান 1 লেখার দরকার নাই, তাহলে আমরা সরাসরি আর ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বসানো হয়েছি। এখন এর পরে যদি যান, আর এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে সমানের বাম দিকে আসলে ভাগ হবে, তাহলে 1 ভাগ টি টু মাইনাস টি ওয়ান, এখানে লন পি টু ভাগ পি ওয়ান সমান এই দিক আর থাকলো। তাহলে আমরা জাস্ট ডান দিকের মানটা বাম দিকে লিখলাম আর বাম দিকের মানটা ডান দিকে দিলে আর সমান হবে 1 ভাগ টি টু মাইনাস টি ওয়ান লন পি টু ভাগ পি ওয়ান। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এবং প্রশ্নে কিন্তু এই যে আর সমান এটাই দেখানোর কথা বলছিল, এবং এটা ছিল আরটা ছিল কি? বৃদ্ধির হার। তাহলে আমরা বলবো অতএব বৃদ্ধির হার আর সমান এত দেখানো হলো। এটা গেল প্রথম পার্ট। এখন আমাদের সময়ে কত সেটা বের করার কথা বলছে, যে কত সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে বা ইত্যাদি ইত্যাদি। তো এই পর্যন্ত বুঝছেন কিনা? পরবর্তীতে আলোচনা করতেছি, এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা? হ্যাঁ, এই পর্যন্ত বুঝছি, সুন্দরভাবে বুঝছি। ঠিক আছে, তাহলে এখন দ্বিতীয় অংশটা দেখেন, বলা হয়েছিল কত সময় পরে জনসংখ্যা দ্বিগুণ হবে, অর্থাৎ জনসংখ্যা আমাদের কি পি অফ টি। আচ্ছা, টি সময়ের জনসংখ্যা ছিল পি অফ টি। আচ্ছা, আমি যদি আদিতে ধরি, যখন সময় গণনা শুরুতে টি সমান 0, তখন জনসংখ্যা এন পি অফ 0 সমান কত? এন অফ পি নট হবে, এখানে যেহেতু পি দিয়ে পি নট। আচ্ছা, আমি এই জায়গায় একটু দেখাই দিচ্ছি। দেখেন, আমরা দেখছিলাম যে যখন টি সময়ে কোনো একটা এলাকার বা কোনো এক প্রজাতির জনসংখ্যা ছিল এন অফ টি,
এখন যখন টি সমান 0 অর্থাৎ আদিতে, তখন জনসংখ্যাটা ছিল এন অফ 0 এবং এইটাকে লেখা যাইতো এন নট। এখন আমাদের আছে এখানে পি দিয়ে, তাহলে আমাদের যখন টি সময়ের জনসংখ্যা পি অফ টি হবে, আর যখন টি সমান 0 তখন জনসংখ্যাটা হবে পি অফ 0 সমান পি নট। কারণ বলা হয়েছে কত সময়, আমরা ধরে নিলাম যে টি সমান 0 সময় অর্থাৎ আদিতে জনসংখ্যাটা হলো পি নট। এখন কত সময় পরে অর্থাৎ টি সমান হট কত সময় পরে জনসংখ্যাটা দ্বিগুণ হবে, তার মানে কি 2 পি নট হবে। এই তো জনসংখ্যা দ্বিগুণ হবে মানে আদিতে আছে পি নট, এর সাথে 2 গুণ করলে দ্বিগুণ হচ্ছে, এই জিনিসটা এই 2 পি নট এবং হবে আর কি জনসংখ্যা, তার সাথে আমাদের মূল কথা হলো সময়টা বের করতে হবে। তাহলে এখন দেখেন আদি অবস্থায় টি সমান 0 তখন জনসংখ্যা পি অফ 0 সমান পি নট। তাহলে 2 হতে পাই 2 নং সমীকরণটা ছিল আমার পি, 2 নং সমীকরণটা যদি একটু খেয়াল করেন কি ছিল, আমি এই দিকে যাই, এই যে পি অফ টি সমান এ ই টু দি পাওয়ার আর টি, পি অফ টি 2 নং সমীকরণটা ছিল পি অফ টি সমান এ ই টু দি পাওয়ার আর টি, এটা 2 নম্বর সমীকরণ। কারণ টি এর মান যখন 0, টি সমান 0, তাহলে কি পি অফ টি এর জায়গায় 0 সমান হবে এ ই টু দি পাওয়ার আর এর মান, আর এর সাথে টি আছে, তাহলে টি এর মান 0 হলে 0 আর আর গুণ করলে ই টু দি পাওয়ার 0ই পাবো, তাহলে সমান এ। এখন পি অফ 0 সমান কত, পি নট, তাহলে এই যে পি নট সমান এ। এখন এই যে এ এর মান, এ এর মানটা 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণটা আমার কি ছিল, এই যে এইটা 2 নং সমীকরণ, তাহলে পি অফ টি সমান এ এর মান, এ এর মান, এ কত, এ সমান হলো পি নট, এই যে পি নট ই টু দি পাওয়ার আর টি, এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। ধরি টি সময়ের জনসংখ্যা দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে যে এই যে টি, এই টি সমান আপনি বড় হাতের টি ধরলে আরো সুবিধা হইতো, তো আমি জাস্ট এখানে টি সময়ের জনসংখ্যাটাই ধরে নিছি। তাহলে টি সময়ের জনসংখ্যা দ্বিগুণ হবে, অর্থাৎ পি অফ টি সমান 2 পি নট, জনসংখ্যাটা দ্বিগুণ হইলো, এই যে জনসংখ্যা আদিতে ছিল অর্থাৎ টি সমান যখন 0 তখন জনসংখ্যা ছিল পি নট। কারণ এখানে টি সমান টি ছোট হাতের টি, টি সমান টি সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে, তার মানে এই যে পি অফ টি সমান 2 পি নট। তাহলে এখন পি অফ টি এর মান কত, পি অফ টি এর মান হলো এই যে পি নট ই টু দি পাওয়ার আর টি, তাহলে পি নট ই টু দি পাওয়ার আর টি সমান 2 পি নট, উভয় দিকে পি নট কাটা, ই টু দি পাওয়ার আর টি সমান 2, উভয় দিকে লন নেওয়া হলো, এই যে এদিকেও লন ডানে বামে লন, তাহলে লন ই টু দি পাওয়ার আর টি সমান লন 2। এখন লনের বেলায় পাওয়ারটাকে সহগ করা যায়, তাহলে আর টি লন ই সমান লন 2। এখন এই যে লন ইর মান 1, তাহলে এটা বাদ, আর টি থাকে সমানের দিক লন 2, টি সমান হবে লন টি ভাগ, আর টি এর সাথে আর গুণ আকারে আছে এটা গিয়ে ভাগ, তাহলে টি সমান আমরা পাচ্ছি লন 2, আর একটু আগে যে বৃদ্ধির হার আর এর মান বের করছে, আর সমান ছিল 1 ভাগ টি টু মাইনাস টি ওয়ান লন পি টু ভাগ পি ওয়ান, সেই মানটা এখানে বসাই দিছি। তাহলে এরপরে এখানে কি, এখানে কিন্তু ভাগটাকে গুণ করা হয়েছে, অর্থাৎ জিনিসটা যদি আমি একটু ক্লিয়ার করে লিখি, দেখেন উপরে আছে লন 2 আর নিচে এই 1 এর সাথে তো এই মানটা গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ করলে লন পি টু ভাগ পি ওয়ান, আর নিচে আছে কি টি টু মাইনাস টি ওয়ান। এখন এই ভাগটাকে গুণ করে দেন, তাহলে কি হবে লন 2 গুণন হবে নিচের মানটা উপরে যাবে টি টু মাইনাস টি ওয়ান, নিচে হবে আপনার লন পি টু ভাগ পি ওয়ান। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায় যে টি টু মাইনাস টি ওয়ান আর এর সাথে লন 2 আর নিচে হলো লন পি টু ভাগ পি ওয়ান, এইভাবে এটা লিখছি যে টি টু মাইনাস টি ওয়ান লন 2 ইন্টু লন 2, নিচে হলো লন পি টু ভাগ পি ওয়ান, এটাই হলো অ্যান্সার বা টি, এটা হলো সময়। এই পর্যন্ত জিনিসটা বুঝছেন কিনা একটু দেখেন, প্রশ্নটা এখানেই শেষ। হ্যাঁ বুঝছি সুন্দরভাবে। আচ্ছা, এখন এরপরে দেখেন সমস্যা নাম্বার 3 বলা হচ্ছে মনে করো একটি নির্দিষ্ট জনসংখ্যা লজিস্টিক সমীকরণ, এটা হলো আমার লজিস্টিক সমীকরণ, এখানে হয়তো ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় আগে এন ছিল, অর্থাৎ সংখ্যা তো পরিবর্তন থাকবেই বা যে চলকগুলো ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে পরিবর্তন করা থাকবেই। তো এখানে ডিওয়াই ভাগ ডিটি সমান, এটা হলো আমার লজিস্টিকের যে মডেল বা সমীকরণ সেটা মেনে চলে, এবং যদি ওয়াই নট, এই যে ওয়াই নটটা কীভাবে হয়েছে যদি একটু আলোচনা করি, যে টি সমান যখন 0 আদি অবস্থায় তখন আমরা দেখছিলাম যে জনসংখ্যাটা এন অফ 0 সমান কিন্তু এন নট, তাহলে এখানে যেহেতু এনটাকে মূলত ওয়াই আকারে লেখা আছে, তাহলে টি সমান যখন 0 তখন ওয়াই অফ 0 সমান কিন্তু ওয়াই নট হয়েছে, তাহলে এই যে ওয়াই নট সেটা কি বুঝছেন? হ্যাঁ আচ্ছা, বুঝছি।
এটা আমাদের পরবর্তীতে ম্যাথগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে ওয়াই নট সমান হলো k/3 হয়। তবে আদি জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়, তার মানে কি আমার সময়টা নির্ণয় করতে হবে এবং কখন আদি জনসংখ্যা দ্বিগুণ হবে সেটা উল্লেখ করতে হবে। তাহলে দেখেন দেওয়া আছে, যা দেওয়া আছে হুবহু বুড়াই নিছি, নেওয়ার পরে ডিওয়াই ভাগ ওয়াই এর ফাংশনগুলোকে একদিকে করব। তাহলে ওয়াই ইন্টু 1-y/k, এটা বাম দিকে এসে ভাগ হলো 1-y/k ইন্টু ওয়াই, এটা সামনে পিছনে একই বিষয়, সমানিধি থাকলো আর এই যে ডিডি এটা গিয়ে ডান দিকে গিয়ে গুণ হইল। এখন এই নিচের জিনিসটাকে আমরা এভাবে লিখবো 1/y প্লাস হলো 1/k ভাগ হলো 1-y/k। এটাকে সলিউশন করলে আবার উপরেরটাই হবে। আমি এখানে সলিউশন করে একটু দেখাই দিচ্ছি। দেখেন যে এখানে y আর 1-y/k এর লসাগু নিলে y ইন্টু 1-y/k হবে। y দিয়ে যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে থাকবে 1-y/k, এই 1-y/k দিয়ে যদি 1কে গুণ করেন তাহলে হবে 1-y/k। এরপর প্লাস আছে, প্লাস দিলাম, এইটা অর্থাৎ এই জিনিসটা দিয়ে এটাকে ভাগ করলে 1-y/k কাটা যায়, থাকে y দিয়ে 1/k কে গুণ করলে হবে y/k, এখানে প্লাস y/k মাইনাস y/k কাটা দিলে কিন্তু 1এই থাকতেছে, তার মানে এই উপরের মানটাই আমরা পাবো। তো এইভাবে এটা মনে রাখা লাগবে, এর ব্যতিক্রমের কোনো নিয়ম নাই। তাহলে এখন দেখেন আমরা উভয় দিকে সমাকলন করে দিব। তাহলে ইন্টিগ্রেশন 1/y প্লাস 1/k ভাগ 1-y/k ইন্টু ডিওয়াই সমান হলো ইন্টিগ্রেশন r/dt সমাকলন করে। এখন এই সমাকলন আর ডিওয়াই দুটোর সাথে গুণ আকারে আছে, গুণ করে দেওয়া হয়েছে ইন্টিগ্রেশন 1/y ডিওয়াই, এরপর প্লাস এই ইন্টিগ্রেশন 1/k ভাগ 1-y/k এই ডিওয়াই সমান হলো ইন্টিগ্রেশন r/t। কারণ এখানে আমরা সমাকলন করে দিব। তাহলে আমরা সূত্র জানি কি, ইন্টিগ্রেশন 1/x dx সমান হয় ln x। এই একইভাবে এখানে x এর জায়গায় শুধু y আছে, তাহলে ইন্টিগ্রেশন কি হবে 1/y dy। আচ্ছা, তার আগে এখানে আরেকটা বিষয় কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে, যদি দেখেন একটু, ইন্টিগ্রেশন 1/y dy, এই প্লাসটাকে মাইনাস লিখছি এবং এখানে একটা মাইনাস দিছি। কেন দিছি? আমরা জানি নিচেরটাকে যদি ক্যালকুলেশন করে উপরেরটা পাই তাহলে ln নিচেরটা লেখা যায়। এই সূত্রটা প্রয়োগ করার জন্যই কিন্তু এই কারবারটা করা হয়েছে। এবং আপনি যদি এখানে একটু খেয়াল করেন, আমি আলাদা জায়গায় করে দিচ্ছি, যে এখানে নিচে আছে 1-y/k, আমি ধরে নিলাম এটা হলো z সমান 1-y/k। তাহলে এখানে dz ভাগ dy সমান কি হবে 1, এটা 0 মাইনাস হবে 1/k, তার মানে dz সমান আমরা কি পাচ্ছি -1/k dy। তাহলে দেখেন এই যে -1/k dy আমার উপরে নিয়ে আসতে হবে। তাহলে -1/k dy উপরে নিয়ে আসার জন্য দেখেন এখানে আমাদের ছিল শুধুমাত্র 1/k dy, তাহলে এখানে আমরা দেখতেছি যে মাইনাস নিয়ে আসতে হবে, এই জন্য আমরা এখানে মাইনাস দেবো, এখানে মাইনাস দিব, এই হলো বিষয়। তাহলে এখানে মাইনাস ইন্টিগ্রেশন -1/k ভাগ এত dy সমান ইন্টিগ্রেশন r/dt। তাহলে এখানে এটাকে লেখা যায় ln y মাইনাস, যেহেতু নিচেরটাকে ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যাচ্ছে, কাজে এটাকে লেখা যাবে ln 1-y/k। এবং এই জিনিসটাকে আমি আলাদাভাবে এই যে নোট করে দিছি, দেখেন নিচেরটাকে ধরে নেন z সমান 1-y/k, তাহলে dz ভাগ dy সমান -1/k হবে। তাহলে dz সমান আপনি পাচ্ছেন -1/k dy, ঠিক আছে। তাহলে এই যে উপরেরটা দেখেন -1/k dy, তাহলে আমি আগে প্রথমত ইন্টিগ্রেশনটা দেই, -1/k dy, -1/k dy সমান লেখা যায় dz, তাহলে আমি উপরে দিলাম dz, আর নিচে 1-y/k 1-y/k সমান z, এই z দিলাম। তাহলে এটা কোন সূত্র পড়ে? এই যে ইন্টিগ্রেশন 1/x dx সমান, তাহলে একই সূত্র, এটা ln z লেখা যায়। আর z বলতে কত? z বলতে হলো আমার নিচের মানটা, এই যে 1-y/k, তাহলে ln ইন্টু 1-y/k, এই হলো মোটামুটি বিষয়। এরপর সমান হলো এখানে আর ধ্রুবক সংখ্যা, ইন্টিগ্রেশন ডিটির জন্য t প্লাস হলো c। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন দেখেন ln a মাইনাস ln b সূত্র কি? ln a ভাগ b, ln a মাইনাস হলো ln b সমান হয় ln a ভাগ b, ঠিক আছে। তাহলে a এর জায়গায় আছে y, এই যে y ভাগ 1-y/k সমান এদিক হলো r/t প্লাস c। শেষের যে লাইন, সেই লাইনটা হুবহু পরের পেজে উঠাই নেওয়া হয়েছে। নেওয়ার পরে যদি একটু খেয়াল করেন, পরের পেজে উঠাই নিয়েছি, এই যে এইদিকে যে লন, আমরা জানি লনটা একদিক থেকে অন্য দিকে গেলে ই হবে, তাহলে লনটা বাম দিক থেকে ডান দিকে যাওয়ায় ই হলো, আর ই দিকের যে মান সেটা পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে, ই এর পাওয়ার হবে, ডান দিকের যে মান সেটা ই এর পাওয়ার হবে, এটা একটা নিয়ম আর কি।
তো এখানে ওয়াই ভাগ 1 মাইনাস ওয়াই ভাগ কে সমান হলো ই টু দি পাওয়ার আর টি প্লাস সি। এখানে এই 1 এর নিচে কত আছে 1, তাহলে 1 আর কে লসাগু কে জাস্ট ক্যালকুলেশন করবেন এত হবে সমান এই দিক ই টু দি পাওয়ার আর টি ইনটু ই টু দি পাওয়ার সি লেখা যায়। এই দুটাকে গুণ করে দিলে আবার উপরেরটাই হবে। এখন এখানে আমাদের ভাগটাকে গুণ করে দিব, দিলে হবে কে ওয়াই ভাগ কে মাইনাস ওয়াই সমান এত। এখন এখানে কে ওয়াই ভাগ কে মাইনাস ওয়াই সমান হলো এই যে ই টু দি পাওয়ার সি, ই টু দি পাওয়ার সিটাকে আমি এ ধরে নিছি, তাহলে এ ই টু দি পাওয়ার আর টি, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এখন আদি অবস্থায় ওয়াই অফ জিরো, আদি অবস্থায় কি টি এর মানটা জিরো, তাহলে টি এর মানটা জিরো হলে এই সময় এক প্রজাতির জনসংখ্যা ওয়াই অফ জিরো হবে। তাহলে এই যে ওয়াই অফ জিরো আর ওয়াই অফ জিরোটাকে লেখা যায় ওয়াই নট। ওয়াই নট সমান আমার প্রশ্নে মান দেওয়া আছে কে বাই থ্রি, অর্থাৎ টি সমান জিরো হলে আমরা ওয়াই নট সমান কে বাই থ্রি পাবো। তো এই যে কে ওয়াই নট, এই ওয়াই নটের মানটা অর্থাৎ আদি অবস্থায় কি পাবো এই 1 নং সমীকরণ থেকে সেটা আমরা নির্ণয় করব। তাহলে কে ওয়াই নট বা কে মাইনাস ওয়াই নট সমান হলো এ ই টু দি পাওয়ার টি এর মান জিরো, তাহলে জিরো আর আর গুণ করলে ই টু দি পাওয়ার জিরো পাবো আমরা। তাহলে এখানে কে ওয়াই নট সমান কি হচ্ছে দেখেন, নিচের মানটা আমার ডান দিকে গিয়ে গুণ হলো আর ই টু দি পাওয়ার জিরোর মান কিন্তু 1। আর এখানে আমরা কি করলাম যে উভয় দিকে কে থাকলো আর ওয়াই নট সমান আমার মান দেওয়া হচ্ছে কে বাই থ্রি, তাহলে এই যে কে বাই থ্রি সমান হলো এ ইন্টু কে মাইনাস ওয়াই নটের মান কে বাই থ্রি। আচ্ছা, এখন এখানে কে আর কে গুণ করলে কে স্কোয়ার নিচে থ্রি সমান হলো এ, আর এখানে লসাগু নিবেন, এখানে 1 আর 3 লসাগু 3, তাহলে আমরা পাবো 3 কে মাইনাস কে। তাহলে আমরা পাচ্ছি এখানে কে স্কোয়ার বাই 3 সমান এ, 3টা কে থেকে একটা কে বাদ দিলে 2 কে নিচে 3। তাহলে আমরা কি পাচ্ছি উভয় দিকের আবার 3 কাটা দেওয়া যায়, অথবা আমি এখানে করেই দিছি কে স্কোয়ার সমান এই যে নিচের 3টা ডান দিকে গিয়ে গুণ হয়েছে, তাহলে এখানে এ থাকলো ইন্টু 3, 2 কে ভাগ 3, এই 3 কাটা যায়, থাকে কে স্কোয়ার সমান 2 কে আর এ থাকে, তাহলে 2 কে ইন্টু এ। এখান থেকে আবার ক্যালকুলেশনটা দেখেন, কে স্কোয়ার সমান আমরা পাইলাম 2 কে ইন্টু এ, তাহলে এখানে কে স্কোয়ার আর এই যে 2 কে বাম দিকে এসে ভাগ হলো সমান এ সমান কি পাচ্ছি কে স্কোয়ার ভাগ 2 কে, তাহলে এ সমান কি হবে উপরের একটা কে নিচের একটা কে কাটা যায়, তাহলে থাকে কে বাই 2, আমরা এ এর মানটা পাইলাম এ সমান কে বাই 2। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন তো। হ্যাঁ বুঝছি। এখন দেখেন আমার 1 নং সমীকরণটা কি ছিল, এই যে আমরা এতক্ষণ এ এর মানটা বের করলাম, ঠিক আছে। তাহলে এ এর মানটা 1 নং সমীকরণে বসাবো, যেখানে 1 নং সমীকরণ ছিল কে ওয়াই ভাগ কে মাইনাস ওয়াই সমান এ ই টু দি পাওয়ার আর টি। আচ্ছা, তাহলে সমীকরণ 1 এ এই মান বসাই, কে ওয়াই ভাগ কে মাইনাস ওয়াই সমান হলো এ এর মান কে বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার আর টি, আর এখানে উভয় দিকে আমরা 2 গুণ করে দিছি এই যে নিচের 2টাকে কাটার জন্য, ঠিক আছে। তাহলে 2 ইন্টু কে ওয়াই ভাগ কে মাইনাস ওয়াই সমান 2 ইন্টু কে বাই 2 ই টু দি পাওয়ার আর টি, এই যে এই 2 আর এই 2 উভয় দিকে গুণ করা হয়েছে। তাহলে 2 ইন্টু কে ওয়াই ভাগ এখানে কি কে দ্বারা আবার গুণ করছি, উভয় দিকে কে দ্বারা গুণ, ঠিক আছে। তাহলে কি হলো আমার 2 ইন্টু কে ওয়াই নিচে হলো কে ইন্টু কে মাইনাস ওয়াই সমান হলো এখানে 2 আর 2 কাটা, কে থাকলো নিচে কে একটা দ্বারা ভাগ করা হয়েছে ই টু দি পাওয়ার আর টি, তাহলে এখানে আমরা পাচ্ছি 2। আচ্ছা, এর পরের লাইন আমরা কি পাচ্ছি দেখেন, কে আর কে কাটা যায়, থাকে 2 ওয়াই আর নিচে থাকে কে মাইনাস ওয়াই সমান এদিকে কে আর কে কাটা যায় ই টু দি পাওয়ার আর টি থাকে। এখন এই ডান দিকের মানটা বাম দিকে, বাম দিকের মানটা ডান দিকে লিখে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রশ্নতে বলা হয়েছে যে যখন জনসংখ্যা আদি জনসংখ্যা দ্বিগুণ হবে, মানে কখন বলা হয়েছে কখন জনসংখ্যা আদি অবস্থায় দ্বিগুণ হবে, তাহলে সেটা আমরা নির্ণয় করব। তাহলে বলা হলো যখন জনসংখ্যা দ্বিগুণ হবে তখন ওয়াই সমান আমার কি হবে 2 ওয়াই নট হবে, অর্থাৎ আমার টি সময় আদিতে টি সমান যখন 0 তখন জনসংখ্যা ছিল ওয়াই অফ 0 সমান, আমার একটা প্রশ্নে কে বাই 3 ছিল, তার মানে কিন্তু এটা ওয়াই নট, ওয়াই অফ 0 সমান আমরা কি জানি ওয়াই নট। এখন কখন অর্থাৎ টি সমান আমি ধরে নিলাম যে টি সমান বড় হাতের টি সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে, সেই ক্ষেত্রে জনসংখ্যা দ্বিগুণ হওয়া মানে কি আদিতে ছিল ওয়াই নট, তাহলে ওয়াই নটের সাথে 2 গুণ করে দিতে হবে, এই হলো বিষয়। তাহলে দেখেন যে ওয়াই সমান সেই ক্ষেত্রে জনসংখ্যাটা হলো, আচ্ছা এখানে ওয়াই সমান 2 ওয়াই নট, অর্থাৎ জনসংখ্যা কিন্তু এখানে দ্বিগুণ হলো, ঠিক আছে। ওয়াই নট ছিল আগে আদিতে, কিন্তু এখানে 2 ওয়াই নট হইলো, আর সমান 2 থাকলো ওয়াই নটের মান আবার প্রশ্নে দেওয়া হয়েছে কে বাই 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে কে বাই 3 আমার এখানে থাকলো, তাহলে জনসংখ্যাটা ওয়াই সমান কি 2 কে বাই 3 হওয়া লাগবে, আর এখানে টি সমান সময়টা টি, আমার এই যে টি এর মানটা কিন্তু বের করতে হবে। জিনিসটা আমি আরেকবার যদি বুঝাই দিই, দেখেন আমরা এতক্ষণ দেখলাম যে টি সমান 0, আদি সময়ের জনসংখ্যা ছিল কি ওয়াই অফ 0 এবং এটা সমান ছিল ওয়াই নট। এখন টি সমান কত সময়ে,
তো এটাকে আমি ধরে নিলাম যে টি সময়ে জনসংখ্যা দ্বিগুণ হবে, তাহলে কি ওয়াই অফ জিরো সমান কিন্তু আমার এখানে 2y0। তো এই যে ওয়াই অফ জিরো এটাকে আমরা ওয়াই লিখলাম সমান 2y0, এই যে এটা যে ওয়াই সমান 2y0 এবং y0 এর মান দেওয়া ছিল k/3, তাহলে 2 × k/3 আর এখানে টি সমান এই বড় হাতের টি। ঠিক আছে, এই টি এর মানটাই মূলত নির্ণয় করতে হবে যে কত সময় পর জনসংখ্যা দ্বিগুণ হবে। তাহলে এখানে 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট e⁻r(t) সমান হলো এখানে y যে আছে y এর মান, y সমান কত 2k/3, এই যে 2k/3, এই যে 2 সরি এই যে 2টা থাকলো আর y এর মান 2k/3 আর নিচে k - y এর মান হলো 2k/3 সমান এই দিক কত 2 আর 2 গুণ করলে 4k/3 আর নিচে এখানে 1 আর 3 লসাগু 3 তারপরে 3k - 2 এগুলো আপনারা বুঝবেন এমনিতেই। সমান এই দিকে কি হলো 4k/3, দেখেন আমরা ভাগটাকে গুণ করে দিব, 4k/3 গুণন হলো নিচে 3 সেই ক্ষেত্রে উপরে যাবে আর 3টাকে থেকে 2টাকে বাদ দিলে 1টাকে হবে, এখানে 3 3 কাটা k আর k কাটা, তাহলে e⁻r(t) সমান 4। এখন এই যে ই আছে, আচ্ছা এখানে আপনি চাইলে কি করতে পারেন উভয় দিকে লন নিতে পারেন। আমি যদি জিনিসটাকে আরেকটু অ্যানালাইসিস করি তাহলে আরো সহজে আপনারা বুঝতে পারবেন যে e⁻r(t) সমান হলো 4, উভয় দিকে লন নেন, লন e⁻r(t) সমান লন 4। ঠিক আছে, এখন এই লনের বেলায় পাওয়ারটাকে সহগ লেখা যায়, তাহলে r(t) লন e সমান হলো লন 4, তাহলে এখানে r(t) লন e এর মান হলো 1 সমান লন 4, তাহলে আমরা পাচ্ছি r(t) সমান হচ্ছে লন 4। এই জিনিসগুলো তো বুঝতে পারছেন নাকি যে r(t) সমান লন 4 এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ বুঝছি, এগুলি বুঝছি, সমস্যা নেই। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করেন, এখানে কিন্তু ছোট হাতের টি ছিল কিন্তু এখানে বড় হাতের টি হয়েছে। কেন হয়েছে? কারণ ওই যে টি সমান আমরা ধরে নিয়েছি বড় হাতের টি, এই সময়ে জনসংখ্যাটা দ্বিগুণ হবে এই জন্য বড় হাতের টি লেখা হয়েছে। তাহলে r(t) সমান লন 4, এখানে টি থাকলে কি সমান ডান দিকে ভাগ 1 ভাগ r লন 4। এখানে বলতে সময় শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যাথটা বুঝছেন কিনা একটু জানান। বুঝছি। আচ্ছা, এখন এরপরে দেখেন সমস্যা নাম্বার 4 বলা হচ্ছে একটি প্রজাতির জনসংখ্যার গতি প্রকৃতির জন্য ভারহাস লজিস্টিক মডেলটি বর্ণনা করো। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় নানানভাবে আসে। এইবারে 2022 সালে এই প্রশ্নটা আসছিল, শুধু এইভাবে আসছিল যে মডেলটির ভারসাম্য অবস্থায় স্থিতিশীলতা আলোচনা করো, এই জিনিসটা কিন্তু আসছিল। তো দেখা গেল পরীক্ষায় আমরা এভাবে আসতে পারি একটি প্রজাতির জনসংখ্যার গতি প্রকৃতির জন্য ভারহাস লজিস্টিক মডেলটি বর্ণনা করো, শুধু এইটুকুও আসতে পারে। দেখা গেল খ বিভাগে দিয়ে দিল মডেলটির সম্পূর্ণ সমাধান নির্ণয় করো এবং মডেলটির 3টা পার্ট আছে, তো 3টা পার্টে আমরা আলোচনা করব। 2022 সালে আসছিল মডেলটির ভারসাম্য অবস্থায় স্থিতিশীলতা আলোচনা করে, এইটুকু শুধু আসছিল। তো যাই হোক আমরা সমাধানে যাই। প্রথম অংশটা দেখেন যে বলা হচ্ছে এক প্রজাতির জনসংখ্যার গতি প্রকৃতির জন্য ভারহাস লজিস্টিক মডেলটি শুধুমাত্র বর্ণনা করার কথা বলছে, আমরা বর্ণনা করে দিব। তাহলে প্রথম অংশ কি এক প্রজাতির জনসংখ্যার গতি প্রকৃতির জন্য ভারহাস লজিস্টিক মডেলটি হলো এটা dn/dt সমান rn × 1 - n/k। এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম, যেখানে n সমান কি n অফ টি, যে কোনো নির্দিষ্ট টি সময়ের জনসংখ্যা, এখানে r কি হলো ধনাত্মক ধ্রুবক আর r × 1 - n/k হলো মাথাপিছু জনসংখ্যা বৃদ্ধির হার, k হলো পরিবেশের সহন ক্ষমতা। এটা হলো বর্ণনাটা। প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশ হলো এই যে মডেলটা এটা সমাধান করতে হবে। তাহলে এক হতে পাই কি পাই দেখেন তো, dn আর n গুলোকে অর্থাৎ একদিকে লিখবো n × 1 - n/k সমান হলো r আর এই যে ddটা ডান দিকে গিয়ে গুণ হলো। এখন দেখেন dn ভাগ n ইন্টু এই যে নিচে যেখানে 1 আর k লসাগু নিব k, তাহলে উপরে হবে k - n সমান r dt। তাহলে এই ভাগটাকে এটা আবার গুণ করে দেন, এটা যদি আমি একটু ক্যালকুলেশন করে দিই যে dn আর এই যে নিচের জিনিসটাকে এভাবে লেখা যায়, nটা কার সাথে গুণ হবে উপরের মান n × k - n আর নিচে থাকে k, আর এইটাকে দেখেন dn আমি গুণ করে দিলাম, তাহলে kটা উপরে যাবে আর n × k - nটা নিচে আসবে। ঠিক আছে, এটাকে সুন্দর করে লিখলে হয় k dn ভাগ হলো n × k - n, এই হলো বিষয়। তাহলে k dn ভাগ হলো n × k - n সমান হলো r dt। শেষের যে লাইন সেটা হুবহু পরের পেজে আমরা উঠাই নিব। নেওয়ার পরে দেখেন এইটাকে k dn ভাগ n × k - n এটা কিভাবে লেখা যায় 1/n + 1/k - n × dn সমান হলো r dt। কেন লেখা যায়?
এই দুটো লসাগু নেন তাহলে n ইন্টু কে মাইনাস এন পাবেন, n দিয়ে এটাকে ভাগ করলে কে মাইনাস এন থাকে, কে মাইনাস এন দিয়ে উপরের 1 কে গুণ করলে কে মাইনাস এন। এই প্লাসটা দেন, কে মাইনাস এন দিয়ে যদি এটাকে ভাগ করেন তাহলে এটা কাটা যায়, থাকে n দিয়ে 1 কে গুণ করলে n, প্লাস এন মাইনাস এন কাটা গেলে উপরে শুধু কেই থাকে, ঠিক আছে। তাহলে কে ভাগ এন ইন্টু কে মাইনাস এন এই কিন্তু আমরা পাবো পরবর্তীতে, এটাকে সমাধান করলে উপরেরটাই পাবো। এখন দেখেন আমরা সমাকলন করে দিলাম এই লাইনে, এবং সমাকলন করে দেয় এখানে এই যে 1 ভাগ এন এর সাথে ডিএন গুণ আছে, ডিএন গুণ করে দিয়েছে, এরপর প্লাস দিয়ে আবার সমাকলন দিয়ে 1 ভাগ কে মাইনাস এন ডিএন, ঠিক আছে। অর্থাৎ ভেঙে ভেঙে লিখছি, একবারে ক্যালকুলেশন করলে হয়তো জটিল হয়ে যাবে এই জন্য। তো এখন এরপরে দেখেন এখানে ইন্টিগ্রেশন 1 বাই এন ডিএন মানে লন এন লেখা যায়, আর এখানে কে মাইনাস এন এটাকে যদি আপনি সমাধান করেন, আমি ধরে নিলাম জেড সমান কে মাইনাস এন, কে মাইনাস এন সরি, তাহলে এখানে ডিজেড ভাগ ডিএন সমান কি হবে, -1 হবে। আচ্ছা, তাহলে এখানে ডিজেড সমান আপনি লিখবেন হচ্ছে মাইনাস ডিএন। এখন এখানে কিন্তু দেখেন মাইনাস নাই, এর জন্য আপনি করবেন কি, এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস দিয়ে দিবেন। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, সেই ক্ষেত্রে আমি যদি এইটাকেই শুধু লিখি, দেখেন ইন্টিগ্রেশন মাইনাস ডিএন 1 ডিএন মানে কি মাইনাস ডিএন, এর জন্য লিখবো ডিজেড, আর নিচে কি আছে কে মাইনাস এন, কে মাইনাস এন এর জন্য লিখবো জেড, তাহলে সমান কি লেখা যাবে লন জেড, আর জেড বলতে এই যে লন জেড বলতে হলো কে মাইনাস এন, এই যে এখানে লিখছি লন কে মাইনাস এন, কিন্তু এই যে এখানে লিখছি লন কে মাইনাস এন, প্লাসটা কিন্তু মাইনাস হয়েছে, কেন হয়েছে আমি এখানে কিন্তু বলে দিলাম। এরপরে আমি প্লাস লন এ, এটা হলো একটা সমাকলন ধ্রুবক, সমান এদিক হলো আর ধ্রুবক হিসেবে থাকবে ইন্টিগ্রেশন ডিটি, এই ইন্টিগ্রেশন ডিটি এটাকে করলে আপনি টি পাবেন। আর আপনি বলতে পারেন যে সমাকলন ধ্রুবকটা আমরা এখন বাম দিকে কেন নিলাম, আপনি ডান দিকেও নিতে পারবেন, সেই ক্ষেত্রে মাইনাস লন এ সমাকলন ধ্রুবক হিসেবে নিতে হবে। তো বিষয়টা কি বোঝা গেল? হ্যাঁ বুঝছি। এখন এরপরে দেখেন লন এ প্লাস হলো লন বি, তাহলে লন এ প্লাস লন বি মানে লন এ বি, আর এর সাথে আছে মাইনাস লন কে মাইনাস এন সমান হলো 8টি। এখন এখানে লন এই যে লন এ মাইনাস লন বি, তাহলে মাইনাসের বেলায় ভাগ হবে এন ভাগ কে মাইনাস এন সমান 8টি। এখন উভয় দিকে এই যে এই দিকে দেখেন লনটা আছে, লনটা ডান দিকে গিয়ে ই হয়, আর এখানকার যে মানটা আছে সেটা পাওয়ার হয়ে যায়, এখানে থাকে এন কে ভাগ কে মাইনাস এন সমান ই টু দি পাওয়ার 8টি। তাহলে এন সমান কি পাচ্ছি, কে মাইনাস এন ই টু দি পাওয়ার 8টি, 2 নম্বর সমীকরণ। এখন টি সমান 0তে যদি এন সমান এন অফ 0 সমান এন নট হয়, তাহলে 2 হতে পাই, 2 নং থেকে আমরা কি করব, এ এর মানটা বের করব, ঠিক আছে, সমাকলন ধ্রুবকের মানটা বের করব এবং বের করে 2 নং সমীকরণেই বসাবো। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এ এন এর জায়গায় বসাবো এন নট, যেহেতু এন সমান এন নট, আর সমান এখানে কে মাইনাস এন নট ই টু দি পাওয়ার 8, টি এর মান 0 বসালে ই টু দি পাওয়ার 0 পাই আমরা, তাহলে এ এন নট সমান কে মাইনাস এন নট, এ সমান কি পাচ্ছি কে মাইনাস এন ভাগ কে মাইনাস এন নট ভাগ এন নট। এখন 2 নং এ এর মানটা বসাবো, 2 নং সমীকরণে আমরা এ এর মান যদি বসাই তাহলে হবে কে মাইনাস এন নট ভাগ এন নট, এর সাথে আছে এন, সমানের এইদিকে আমরা কি পাচ্ছি কে মাইনাস এন ই টু দি পাওয়ার 8টি। আর এরপরে দেখেন আমরা এখানে একটু সমহর করে দিব, কে এর নিচে এন নট আছে, এরপর মাইনাস এন নট এর নিচে এন নট আছে, তার সাথে এন গুণ আকারে আছে, সমানের এদিক যা আছে তাই। আর এখানে কে ভাগ এন নট, এই উপরের এন নট নিচের এন নট কাটা গেলে -1 ইন্টু এন, সমানের দিক আমার যা আছে তাই। আর এখান থেকেই মূলত ক্যালকুলেশন করছি, দেখেন যে কে, দেখেন এই কে ভাগ এন নটের সাথে এন গুণ আকারে আছে, গুণ করে দেন, তাহলে কে এন ভাগ এন নট, এরপর এই যে -1 এর সাথে এন গুণ করলে এন, সমানের এই দিকে আমরা কি পাবো, কে মাইনাস এন এর সাথে ই টু দি পাওয়ার 8টি গুণ করে দেন, তাহলে হবে কে ই টু দি পাওয়ার 8টি মাইনাস এন ই টু দি পাওয়ার 8টি। আর এর পরের লাইনে দেখেন কে এন ভাগ এন নট মাইনাস এন, এই যে মাইনাস এন ই টু দি পাওয়ার 8টি, এটা বাম দিকে এসে প্লাস হলো, সমান এই দিক কে ই টু দি পাওয়ার 8টি। এখন এখানে এন নটটা লসগু নেওয়া যায়, লসগু নিলে আপনি এগুলো পারবেন এমনিতেই, কে এন মাইনাস এন এন নট প্লাস এন নট ই টু দি পাওয়ার 8টি পাবেন, সমানের দিক যা আছে তাই। আর এই এন নটটা ডান দিকে গিয়ে গুণ হয়েছে আর কি, তাহলে এখানে উপরের মানটা সমান হলো কে ই টু দি পাওয়ার 8টির সাথে এন নট গুণ কে এন নট ই টু দি পাওয়ার 8টি। শেষের যে লাইন সেই লাইনটা হুবহু পরের পেজে উঠায় নেওয়া হয়েছে, একটু যদি খেয়াল করেন, নেওয়ার পরে কে এন প্লাস এন এন নট, এই মানটা আর কি সামনে লেখা হয়েছে, এরপর মাইনাস এন এন নট সমানের দিক যা আছে তাই। কে এন প্লাস এন এন নট এন এন নট, দুটো থেকে এন আর এন নট কমন যায়, এখানে থাকে ই টু দি পাওয়ার 8টি মাইনাস এখানে থাকে 1, সমানের দিক যা আছে তাই। এখন 3টা থেকে আবার এই এন আর এন কমন যায়, নিলে এখানে থাকে কে প্লাস এন নট ই টু দি পাওয়ার 8টি মাইনাস 1, সমানের দিক কে এন নট ই টু দি পাওয়ার 8টি।
তাহলে এন সমান কি হবে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে মানটা সেটা ডান দিকে গিয়ে ভাগ হবে, ভাগ করে দিছি। তাহলে এন বলতে কি এন অফ টি সমান আমরা পাচ্ছি কে এন নট ই টু দি পাওয়ার আর টি, নিচে হলো কে প্লাস এন নট ই টু দি পাওয়ার আর টি মাইনাস ওয়ান, কে প্লাস এন নট ইন্টু ই টু দি পাওয়ার আর টি মাইনাস ওয়ান, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। ইয়াই হলো নির্ণয়ের সমাধান। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু যদি বলেন। হ্যাঁ, এখন দেখেন তৃতীয় অংশ বলা হয়েছিল ওখানে যে ভারসাম্য বিন্দুতে আপনার হচ্ছে স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা আলোচনা করতে হবে। এখন এই ভারসাম্য বা সাম্যাবস্থা, আপনি ভারসাম্য কথাটা থাকতে পারে বা সাম্যাবস্থা কথাটাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এটা সব সময় ভারসাম্য বিন্দুতে বা সাম্যাবস্থা বিন্দুতে ডিএন ভাগ ডিডি সমান সব সময় 0 হবে, সব সময় সর্বদা। এটা একটা নিয়ম আর কি, যে সর্বদাই কিন্তু, ঠিক আছে। আমি এখানে বলে দিলাম যে ভারসাম্য বা সাম্যাবস্থা সব সময় এই বিন্দুতে ডিএন ভাগ ডিডির মান 0 হবে। তাহলে এখন ডিএন ভাগ ডিডি সমান কি ছিল, আমরা যদি 1 নং সমীকরণে দেখি যে ডিএন ভাগ ডিডি সমান ছিল আর এন ইন্টু 1 মাইনাস এন ভাগ কে সমান আমার এদিকে 0 আছে, 0ই দিব। অর্থাৎ এই যে এখানে দেখেন যে ডিএন ভাগ ডিডি সমান এই জিনিসটা হয়, এবং এখানে বলা হয়েছিল ভারসাম্য, ঠিক আছে, ভারসাম্য থাক বা সাম্যাবস্থা থাক সবসময় ডিএন ভাগ ডিডি সমান 0 হবে আপনার। তো এই হলো বিষয়। এখন এরপরে দেখেন যে আর এন আর এখানে 1 আর কে লসাগু নেন, তাহলে কে মাইনাস এন পাবেন, এগুলো তো এমনিতেই বুঝবেন, সমানের দিক 0। এখন এখানে আর কে কিন্তু আমাদের ওখানে বলা ছিল, বর্ণনায় কিন্তু বলছিলাম যে এই দুটো হলো ধনাত্মক ধ্রুবক। তাহলে ধ্রুবক সমান কখনো তো 0 হতে পারবে না। তাহলে এই কে আর আরটা, এটা আর নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0, কেন? কারণ আর কে ধনাত্মক ধ্রুবক, কাজে ওটা তো 0 হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এখানে এন ইন্টু কে মাইনাস এন এটা সমান 0 হবে। তাহলে এখানে এন সমান 0 হবে অথবা কে মাইনাস এন সমান 0 হবে। তাহলে এন সমান 0 অথবা কে সমান আমরা কি পাচ্ছি, এন পাচ্ছি। তাহলে এখানে দুইটা বিন্দু পাইলাম, এই দুইটাকে বলা হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু হলো এন সমান 0 আর একটা হলো এন সমান কে। এই দুইটা বিন্দুতে স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা আলোচনা করতে হবে। এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ বুঝছি। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ভারসাম্য বিন্দুতে দুইটা মান পাইলাম, এন সমান 0 একটা আর এন সমান কে একটা। দেখেন কে সমান এন মানে এন সমান কে। তাহলে এখন এর পরে দেখেন যে এন সমান 0, কে ভারসাম্য বিন্দু। আর এই দুইটা বিন্দুতে স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতাটা আলোচনা করব। তাহলে প্রথমত এন সমান 0, 1 নম্বর দিয়ে এন সমান 0 এর সাপেক্ষে রৈখিকীকরণ করার জন্য ধরি। এই রৈখিকীকরণ বা যোগাশ্রয়ীকরণ, ঠিক আছে, একই কথা। তো এখানে আমরা একটা ধরে নিব যে এন সমান আমার 0 দেয়া আছে। একটু দেখেন, এন সমান 0 দেয়া আছে, এই 0-র সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা এপসাইলন মান আমরা যোগ করে দিব, সমান কি এপসাইলন পাবো, 0 প্লাস এপসাইলন মানে এপসাইলন। এবং যেখানে বলা আছে এই এপসাইলনটা এতই ক্ষুদ্র যে এটা 1 এর থেকে খুবই ক্ষুদ্র, অর্থাৎ এপসাইলনের মডুলাস লেস দ্যান 1, যে এই 0-র সাথে এপসাইলন যোগ করলে এটা 0-র কাছাকাছি কোনো একটা মান হবে। বিষয়টা এরকম, সাপোজ ধরেন আপনি একটা দোকানে গিয়ে 1002 টাকা বা 1 টাকা খরচ করছেন, 1001 টাকা ধরলাম। তাহলে ওই দোকানদারকে যদি আপনি 1000 টাকাও দেন তবে কিন্তু দোকানদার 1 টাকা চাইবে না। তার মানে 1000 টাকার কাছে 1 টাকা খুবই ক্ষুদ্র, যা দিলেও হলো না দিলেও হলো। বিষয়টা কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এখানে এন সমান 0 প্লাস এপসাইলন সমান এপসাইলন, যেখানে এপসাইলনটা খুব ক্ষুদ্র, যে এপসাইলনের মডুলাস লেস দ্যান 1, তাহলে এন সমান আমরা এখানে কি পেলাম, এপসাইলন 1 হতে পাই। 1 নং সমীকরণটা কি ছিল, এখানে আমি হুবহু বুড়াই দিছি। এখানে এন সমান যেহেতু এপসাইলন, এন এর জায়গায় এপসাইলন বসাই দেবেন, ডি এপসাইলন ভাগ ডিডি সমান হলো আর এপসাইলন 1 মাইনাস এপসাইলন ভাগ কে। এখন দেখেন ডি এপসাইলন ভাগ ডিটি এটা সর্বসময় এখানে লেখা হয়েছে আর এপসাইলন, এখানে আর এপসাইলন 1 এর সাথে গুণ করেন। এখানে আমি আরেকটা লাইন এক্সট্রা করে দেই, আর এপসাইলন মাইনাস এ প্লাস এ মাইনাস আর এখানে হবে এপসাইলনের উপর স্কয়ার ভাগ কে। তো এই যে এপসাইলনের উপর স্কয়ার, এখানে রৈখিকীকরণ বলতে আপনার স্কয়ার কিন্তু থাকবে না,
তার মানে এপসাইলনের যে উচ্চতম ঘাত সেগুলো বর্জন হবে। তাহলে এই পদটা যদি বর্জন হয় তাহলে থাকবে শুধু আর এপসাইলন, যা কিনা ডি এপসাইলন ভাগ ডিটি এর সর্বসম বা সমান আর কি, বা সর্বসম। ঠিক আছে, এটা এইভাবেই দেয়া লাগবে। আচ্ছা, তাহলে এখানে ডিএন ভাগ ডিটি সর্বসম, এখানে আর এন কেন আবার এপসাইলন সমান কি দেখেন তো, এই যে এন সমান এপসাইলন, এপসাইলন সমান আবার এন, এই যে এন বসাই দেওয়া হয়েছে। এই জিনিসটা নির্দেশ করে কোনো ক্ষুদ্র আদিমানের জন্য এলাকাটি জনসংখ্যার সূচকীয় হারে বৃদ্ধি পায়। সুতরাং এন সমান 0, এটা হবে অস্থিতিশীল। তাহলে এইটা কি, এই ডিএন ভাগ ডিডি এই আকারে থাকলেই বুঝবেন যে এটা জনসংখ্যা কি সূচকীয় হারে বৃদ্ধি পাচ্ছে। ডিএন ভাগ ডিটি এই আকারে থাকলেই সেটা সূচকীয় হারে বৃদ্ধি পায়। তাহলে এই জিনিসটা নির্দেশ করে যে কোনো ক্ষুদ্র আদিমানের জন্য এলাকাটির জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পায়। এটা কোন বিন্দুতে আমরা বের করলাম, এন সমান 0, এই বিন্দুতে অস্থিতিশীল। বুঝছেন? হ্যাঁ বুঝছি। এখন দেখেন কখন স্থিতিশীল হবে সেটাও একটু আলোচনা করে দিই, তাহলে দুইটার মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্সটা সেগুলো আরো সহজে বুঝতে পারবেন। কারণ এন সমান কে বিন্দুতে এর সাপেক্ষে রৈখিকরণ করার জন্য ধরি, একইভাবে আমরা ধরে নিব যেমন আগে আমরা 0 ছিল এন এর মান, এই 0-র সাথে এপসাইলন যোগ করছিলাম, এখন কে আছে, কে এর সাথে এপসাইলন যোগ করব, যেখানে এপসাইলনটা 1 এর থেকে খুবই ক্ষুদ্র। তাহলে সুতরাং 1 হতে পাই 1 নং সমীকরণ আমার হলো এই যে ডিএন ভাগ ডিডি সমান আর এন ইন্টু 1 মাইনাস এন ভাগ কে, এন এর জায়গায় শুধু আমরা কে প্লাস এপসাইলন বসাবো, এই বসাই দিচ্ছি। ঠিক আছে, বাকি সব একই থাকবে। তাহলে এখানে ডি আবার কে প্লাস এপসাইলনের জায়গায় শুধু এপসাইলন লিখবো, তাহলে ডি এপসাইলন ভাগ ডিডি সমান আরটা যদি কে এর সাথে গুণ করেন আর কে প্লাস হবে আর এপসাইলন, আর ইন্টু এখানে এই যে 1 মাইনাস কে প্লাস এপসাইলন ভাগ কে, এখানে আপনি যদি লসাগু নেন তাহলে কে হবে এই যে 1, এই 1 এর নিচে 1 আছে, 1 আর কে লসাগু কে, 1 দিয়ে কে ভাগ করলে কে হয়, কে দিয়ে 1 কে গুণ করলে কে, এরপর এই যে মাইনাস মাইনাস কে, এই প্লাসের সাথে তো এই মাইনাসটা গুণ হবে, তাহলে মাইনাস এপসাইলন, সেই ক্ষেত্রে মাইনাস কে প্লাস কে কাটা গেলে আপনি মাইনাস এপসাইলন ভাগ কে পাবেন। এই জিনিসটা এখানে লেখা হয়েছে, অর্থাৎ 1 মাইনাস কে প্লাস এপসাইলন ভাগ কে কে ক্যালকুলেশন করলে মাইনাস এপসাইলন ভাগ কে পাওয়া যায়। এখন দেখেন এখানে ডি এপসাইলন ভাগ ডিটি, এখানে কি হবে যে এখানে আপনি আবার এই জিনিসটাকে গুণ করে দেন, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আর কে এপসাইলন ভাগ কে, সেই ক্ষেত্রে কে আর কে কাটা যায়, আর এপসাইলন থাকে, পরের পরটা নিলে মাইনাস, এখানে কি হবে আর এপসাইলনের উপর স্কোয়ার ভাগ কে, তো এখানে যেহেতু স্কোয়ার আসতেছে এই ঘাত অর্থাৎ উচ্চ ঘাত এপসাইলনের উচ্চ ঘাতের পদগুলো বাদ যাবে, তাহলে এটা বাদ, তাহলে মাইনাস আর এপসাইলন পাবেন। তাহলে এখানে ডি ভাগ ডিটি, এখন আমার এখানে দেখেন এন সমান কে প্লাস এপসাইলন ছিল, এন সমান কে প্লাস এপসাইলন, তাহলে এন থাকলো এই ডান দিক থেকে কেটা বাম দিকে আসলে মাইনাস কে সমান এপসাইলন, এপসাইলনের জায়গায় বসাবো এন মাইনাস কে, তাহলে এই যে এন মাইনাস কে সর্বসম মাইনাস আর এপসাইলনের জায়গায় এন মাইনাস কে। পরের পেজে যদি একটু খেয়াল করেন শেষে যে লাইনটা ছিল সেটা উঠাই নেওয়া হয়েছে, তো এখানে বলা হচ্ছে n টেন্স টু কে যখন t টেন্স টু ইনফিনিটি, তো এখানে যে টিটা আছে t টেন্স টু ইনফিনিটি অর্থাৎ সময় যখন অসীম হয় তখন n মাইনাস কে টেন্স টু অসীম হয়, তাহলে এখানে n টেন্স টু আবার এটাকে লেখা যায় কি, ঠিক আছে, এই জন্য এটা লেখা হয়েছে n টেন্স টু কে যখন t টেন্স টু ইনফিনিটি, সুতরাং n সমান কে স্থিতিশীল। জিনিসটা বোঝা গেল? হ্যাঁ বুঝছি। তো এই হলো স্থিতিশীল এবং অস্থিতিশীল। এই প্রশ্নটা কিন্তু আবার আলাদাভাবেও আসে, এই যে আলাদাভাবে এটা আবার আলোচনা করা হয়েছে, এটা জাস্ট যেহেতু আলাদাভাবে আসছিল এই জন্য এটা লিখে দিচ্ছি, এটা আপনারা নিজেরাই পারবেন। তবে একটু বলে দিচ্ছি, দেখেন যে একক প্রজাতির জনসংখ্যা মডেল ব্যাখ্যা করো, এই জিনিসটা আমাদের প্রথমত ব্যাখ্যা করতে হবে, এবং সাম্যাবস্থা ও স্থিতিশীল বিন্দু নির্ণয় করো। সাম্যাবস্থা মানে ভারসাম্য বিন্দু, তারপরে স্থিতিশীল বিন্দু নির্ণয় করতে হবে, তার মানে বিষয়গুলো একই। প্রথমত আমাদের যে প্রজাতির জনসংখ্যা মডেল সেটা ব্যাখ্যা করতে হবে। তো দেখেন সমাধানে যাই, আমরা জানি লজিস্টিক মডেল কি, ডিএন ভাগ ডিডি সমান এত, 1 নম্বর সমীকরণ, এক প্রজাতির জনসংখ্যার মডেল আর এবং কে ধনাত্মক, এগুলো জাস্ট উল্লেখ করে দিতে হবে, এগুলো আমরা এতক্ষণ আলোচনা করেই আসলাম, ঠিক আছে। যেখানে কে হলো পরিবেশের সহন ক্ষমতা। এই পর্যন্ত গেল আমার এই যে একক প্রজাতির জনসংখ্যা মডেলের ব্যাখ্যা। এবারে সাম্যাবস্থা ও স্থিতিশীলতা বিন্দু আলোচনা করতে হবে। তাহলে দেখেন স্থিতিশীল এবং সাম্যাবস্থার জন্য আমি বলছিলাম যে সাম্যাবস্থা অথবা ভারসাম্য বিন্দু যে কোনো একটা থাকলে আমরা ডিএন ভাগ ডিডি সমান 0 হবে, এখান থেকে ক্যালকুলেশন করে এন সমান 0 এবং এন সমান একটা
এই কে পাবো আমরা, এন সমান কে অর্থাৎ এন সমান 0 কে, এগুলো আমরা একটু আগেই কিন্তু ক্যালকুলেশন করলাম। তো এইগুলো কি বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এর পরে দেখেন দুইটি সাম্যাবস্থার ক্ষেত্র আমরা পাইলাম, একটা হলো এন সমান 0 আর একটা হলো এন সমান কে। কারণ 1 নং সমীকরণে এন সমান 0 অস্থিতিশীল কেন, এই যে এখানে কিন্তু আমি জাস্ট বাংলায় লিখে দিয়েছি, আপনি চাইলে এই একটু আগে যেটা করলাম আমি এইদিকে একটু যদি যাই, যে এখানে এই যে এন সমান 0 এর সাপেক্ষে রৈখিক করার জন্য এত এত, অর্থাৎ এই জিনিসগুলোই হুবহু লিখতে হবে, ঠিক আছে। এবারে 2 নম্বরে যেটা আছে আমরা করলাম এতক্ষণ সেটাই হুবহু লিখতে হবে। তো এই জিনিসগুলোই মূলত এখানে লিখবেন, ঠিক আছে। তো এখানে এন সমান 0 অস্থিতিশীল, কেননা ইয়ার সাপেক্ষে যোগাশ্রয়ী করলে আমরা সমীকরণটা কি রকমের পাইছিলাম, ডিএন ভাগ ডিডি সর্বসম আর এন, ক্ষুদ্র আদিমানের জন্য এন সূচকীয়ভাবে বৃদ্ধি পায়। তো এরপরে 2 নাম্বারটা কি পাইছিলাম, এন সমান কে এর সাপেক্ষে যোগাশ্রয়ীকরণের জন্য এই যে এন সমান কে প্লাস এপসিলন, যেখানে এপসিলনটা 1 এর থেকে খুবই ক্ষুদ্র, অর্থাৎ যেভাবে করে আসলাম ঠিক একই জিনিস, ঠিক আছে। এটা আপনারা নিজেরাই করে নেবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আর কি শেষ হলো এখানে, আগামীতে ইনশাল্লাহ লেকচার নাম্বার 2 হবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় সমস্যা থাকলে আপনি বলতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যা নেই, সুন্দরভাবে বুঝেছি। এখন হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাই, আপনি প্র্যাকটিস করেন, আগামী কালকে ইনশাল্লাহ বাকিগুলো আমরা সলিউশন করবো।